আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায় যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, একটু জানাও। গুড মর্নিং সবাইকে। আমাদের জন্য আসলে বিশেষ করে আমার জন্য সকালে উঠে ক্লাস নেওয়াটা একটু কঠিন। আহ, তারপরে চেষ্টা করছি তোমাদের জন্য। তো আজকে আমরা এমনিও ক্লাস নিতাম না, বাট তোমাদের মানে এমন শিডিউল যে তোমাদের আসলে একদিন ক্লাস পিছাইলে দেখা যাবে সিলেবাস তোমাদের জন্য আসলে ক্ষতি হয়ে যাবে। কারণ একদিন আগে সিলেবাস শেষ করতে পারে না মানে তোমাদের জন্য ভালো। কারণ হয়তো জাহাঙ্গীরনগর বা এই কৃষি এই পরীক্ষাগুলো হয়তো পিছাবে না বা চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একদিন ক্লাস গ্যাপ দেওয়া বা রুটিন চেঞ্জ করা এখন অনেক কঠিন কাজ। মানে খুবই টাইট শিডিউল আসলে। তো তোমাদের জন্য আসলে এই জন্যই আমরা ক্লাসটা নিচ্ছি, নাইলে আসলে আমরা ক্লাস অফ রাখতাম। তবে যা অনেকে আছো যারা ঢাকায় থাকো, ছেলেরা জানা যায় আসবা। তো তোমরা যদি আগে আগে রওনা দিতে হয়, তোমরা পরে ক্লাসটা রেকর্ড করে নিও। হ্যাঁ, যে আমরা কালকে যেটা বলছি যে আমরা আসলে এখন এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আর কিছু করার নেই। তো এটাই, যারা যদি কেউ জানা যায় আসো, তাহলে সেই ক্ষেত্রে পরে ক্লাসটা রেকর্ড করে নিও। হ্যাঁ, এখনই তুমি রওনা দিয়ে দিতে পারো, কারণ অনেক ভিড় হবে স্বাভাবিক। কেউ যদি আশেপাশ থেকে আসো, তাহলে তুমি পরে ক্লাসটা রেকর্ড করে নিও। ওকে। ক্লাস না থাকলে জানাজায় যাইতাম ব্যাপারটা এরকম, তুমি জানাজা করে নাও, পরে ক্লাস করে নিও, রেকর্ড করে নিও। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। হ্যাঁ, আমরা একটু শুরু করি। আমি ঘুমাইছি 5টার পরে। তা আমাদের আসলে একটু রাত এই কাজ করতে হয়, সব ব্যাচ রুটিন সব কিছু মেনটেন করে। তো তারপরেও চেষ্টা করছি যে তোমাদের যাতে রুটিন অনুযায়ী ক্লাসটা টাইমলি হয়ে যায়। কারণ ক্লাস নিয়ে নিলেই এটা তোমার জন্য মোটামুটি এখন ভালো আসলে। ওকে। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। দেখো, আমরা শুরু করি আমরা শুরু করি তাহলে এইখান থেকে আহ, পর্যায়বৃত্ত গতি থেকে একটা করে প্রশ্ন আসে। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি থেকে মাত্র একটা করে প্রশ্ন আসে। একটু ক্লিয়ার আছে কিনা জানাই। আর আজকের ক্লাসটা ওয়েবসাইটে হবে না, ওয়েবসাইটে একটু সমস্যা হয়েছে। তো যেই কারণে আমরা ক্লাসটা শুধু ফেসবুকে করব। শুধু ফেসবুক ওয়েবসাইটে যদিও আসলে 70-80 জন ক্লাস করে। তো যেই 70-80 জন ওয়েবসাইটে ক্লাস করো, কাইন্ডলি একটু আজকে ফেসবুকে করে নাও, তারপরে ক্লাস শেষ হইলে ওয়েবসাইটে আপলোড করে দিব। তোমরা একটু জানাও যে মোটামুটি সাউন্ড সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে। না, ওয়েবসাইটে ক্লাস হবে না, শুধু ফেসবুকে ক্লাস হবে। হ্যাঁ, শুধু ফেসবুকে ক্লাস হবে। তাহলে একটু শুরু করি। এখন দেখো, তাহলে আমরা একটু শুরু করি ক্লাসটা। দেখো, একটা করে প্রশ্ন আসবে তোমার এখান থেকে, এই পর্যায়বৃত্ত গতি থেকে। দেখো, সব ইয়ারে একটা করে আসছে, শুধু 19-20-এ দুইটা আসছিল, তাও সব দোলনকাল থেকে। একটা জিনিস দেখো, যে এই পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে সব শুধু গতবার কৌণিক কম্পাঙ্ক দিছে, বাকি প্রত্যেক ইয়ারে আসলে দোলনকাল আসছে। তাহলে তুমি সরল দোলক ভালো করে পড়লেই হবে। হ্যাঁ, এই যারা কৃষির জন্য বা চট্টগ্রামের জন্য, জাহাঙ্গীরনগরের জন্য কোর টপিকস তিনটা, মাত্র তিনটা টপিকস। এই চ্যাপ্টারে তিনটা টপিকস ভালো করে পড়তে হবে। তিনটা হইলেও একটু মানে ডিপ নলেজ, এখান থেকে প্রশ্ন মিস হওয়ার সুযোগ নাই, এখান থেকে প্রশ্ন আসবেই। তিনটা টপিকস হইলেও তিনটাই আসলে কোর টপিকস, তিনটা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এইখানে আমাদের বিশেষ করে সরল দোলক এটা সব থেকে ইম্পর্টেন্ট। সরল দোলক এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা টপিকস আমাদের সরল সন্ধিত স্পন্দন কণার দ্রুতি, সর্বোচ্চ দ্রুতি, সর্বোচ্চ দ্রুতি, এই পার্টটা। আরেকটা পার্ট আমাদের ওমেগা, এফ, টি, এগুলা বাইর করা। দশা ও পথ পার্থক্য, দশা ও পথ পার্থক্য, এই তিনটা টপিকস খুব ভালো করে পড়লে আমার মনে হয় যে তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট সিলেক্টিভ টপিকস পড়লেই হয়ে যাবে, সিলেক্টিভ টপিকস পড়লেই হয়ে যাবে। দেখো, নেক্সট দেখো, যে পর্যায়বৃত্ত গতি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতে হবে। তো পর্যায়বৃত্ত গতি থেকে এই যে বাকরি বীজ, তার এটা অনেক আগে আসছে, জাস্ট উদাহরণগুলা মনে রাখো। উদাহরণগুলা যে একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে কি করে অতিক্রম করে। তাহলে ঘড়ির কাঁটার গতি, ফ্যানের গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এই গতিগুলা আমাদের পর্যায়বৃত্ত গতি।
পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির হচ্ছে আরেকটা হচ্ছে দোলন গতি। তো দোলন গতি হচ্ছে পর্যায়কালের নির্দিষ্ট সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলবে। ঠিক আছে, একটা সময় একদিকে চলতেছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলবে। তো এইটা হচ্ছে আমাদের, দেখো এই যে সরল দোলক, মানে ঘড়ির সরল দোলক যেটা, একবার এইদিকে একবার এইদিকে। আবার স্প্রিং আছে, তাহলে স্প্রিং এরকম হচ্ছে, দেখবা যে হচ্ছে একবার মানে একদিকে আর একবার ঠিক বিপরীত দিকে চলতেছে। তাহলে এই যে দেখো স্প্রিং এর গতি, পিস্টন, পিস্টন যারা দেখছো পিস্টনের গতি, গিটারের তারের গতি, তারপরে দেয়াল ঘড়ির দোলকের গতি, স্প্রিং এর গতি। অনলি উদাহরণ মনে রাখলেই হবে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আর কিচ্ছু লাগবে না, আসলে পরীক্ষায় আসে না এখান থেকে এরকম, অনলি উদাহরণ দেখলেই হয়ে যাবে। দেখো আমরা এখন যেখান থেকে আসলে প্রশ্ন আসতে পারে, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে একটা সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ টি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো সরণকে সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করছো, তার মানে এটা ত্বরণের ভ্যালু। ঠিক আছে, ত্বরণের ভ্যালু। আর ডি স্কোয়ার এক্স, এটার সহগ কত আছে দেখো 1, সহগ কত 1, ডি স্কোয়ার এক্স প্লাস ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 0। ওমেগা স্কোয়ার, এইটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ এটা সরাসরি বলে দেয় যে নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এই যে ওমেগাটা হচ্ছে আমাদের এখান থেকে কি বলতো, কৌণিক কম্পাঙ্ক। আবার দেখো সরল ছন্দিত স্পন্দন কণার বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, বল সরণের সমানুপাতিক। তাহলে এবং তাহলে এই কে হচ্ছে কি বলতো, বল ধ্রুবক। তাহলে আমি যদি বলি যে এফ সমান হচ্ছে এম এ প্লাস কে এক্স ইকুয়াল টু কত 0, এম এ প্লাস কে এক্স ইকুয়াল টু 0। এখন এম দিয়ে যদি ভাগ করে দেই, এম দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে এ প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল 0। ভাই কি করলেন বুঝলাম না। দেখো আমি এইটা একটু বলে দেই, যে একটা সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ শিখছি, আর একটা শর্ত খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস এখান থেকে জানতে হবে শুধু, যে সরল ছন্দিত স্পন্দন কণার বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই তথ্যটুকু আসে। তাহলে এফ সমান এম এ, তাহলে এফ সমান কি এম এ, আর এই কেটা হচ্ছে বল ধ্রুবক, কেটা হচ্ছে বল ধ্রুবক। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই পাশে আসলে কে এক্স, দেন এম দিয়ে ভাগ করে দিছি। দেখো তো এই যে এইটা ত্বরণের ভ্যালু না, এটা ত্বরণের ভ্যালু না, তাহলে আমি যদি এই সমীকরণের সাথে এটা তুলনা করি, একটু খেয়াল করো, এই সমীকরণটার সাথে আমি এই সমীকরণটা তুলনা করব, তাহলে এই যে দেখো ত্বরণ, এইটাও হচ্ছে ত্বরণ, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এইটুকুও ত্বরণ, এইটুকুও ত্বরণ, এইখানেও এক্স এইখানেও এক্স। তাহলে এই যে কে বাই এম এর পরিবর্তে আমি ওমেগা লিখতে পারি, ওমেগা স্কোয়ার। তাহলে সুতরাং আমি এখান থেকে বলতে পারি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, কে বাই এম। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, ওমেগা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে দেখো কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল রুট ওভার কে বাই এম, কে হচ্ছে কি বল ধ্রুবক বাই স্প্রিং ধ্রুবক, আর এমটা হচ্ছে আমাদের এখান থেকে ভর। তাহলে এম হচ্ছে আমাদের কি বলতো, ভর, এম হচ্ছে ভর, আর এটা হচ্ছে আমাদের বল ধ্রুবক, বল ধ্রুবক, বল ধ্রুবক। আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। হ্যাঁ, ওমেগার পরিচয়টা একটু লেখো, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্কের একক কি হবে, একক হবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, আর মাত্রা হবে আমাদের হচ্ছে টি ইনভার্স 1, মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। এটা আমাদের প্রশ্ন এখান থেকে আসলে আসে, এখান থেকে আমাদের প্রশ্ন মোটামুটি চলে আসে। জাস্ট এই জিনিসটুকু আমাকে একটু এই স্লাইড থেকে জানতে হবে, যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কত কে বাই এম, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, একক কি রেডিয়ান পার সেকেন্ড, এবং হচ্ছে মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। তাহলে কৌণিক কম্পাঙ্কের সাথে আমাদের আরো দুইটা জিনিস এখান থেকে জানতে হবে, যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ, 2 পাই এফ, এই এফটা হচ্ছে আমাদের কি শুধু নরমাল কম্পাঙ্ক, এফ হচ্ছে আমাদের কি বলতো নরমাল কম্পাঙ্ক, নরমাল কম্পাঙ্ক। তাহলে ফ্রিকোয়েন্সি আর কি, আর এটা কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা ইকুয়াল টু যদি রুট ওভার কে বাই এম হয়, রুট ওভার কে বাই এম হয়, তাহলে আমি বলতে পারি না যে এফ ইকুয়াল টু 1/2 পাই, 1/2 পাই রুট ওভার কে বাই এম, এফ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কে বাই এম। তাহলে একটা তথ্য শিখছি যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে ডিভাইডেড বাই এম, রুট ওভার কে ডিভাইডেড বাই এম। তাহলে এটা হলো কৌণিক কম্পাঙ্কের সমীকরণ। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি বাইর করব কেমনে, যে ওমেগা ইকুয়াল টু 2 পাই, জাস্ট 2 পাই দিয়ে এই পাশে ভাগ করে দাও, তাহলে 1/2 পাই রুট ওভার কে বাই এম। তাহলে এইটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক,
এইটা হচ্ছে আমাদের এখান থেকে পাইলাম কম্পাঙ্ক। এখন আমরা পর্যায়কালটা বাইর করব। তাহলে পর্যায়কাল হচ্ছে কৌণিক কম্পাঙ্কের ঠিক উল্টা। কৌণিক কম্পাঙ্কের ঠিক উল্টা হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো, সরি, কম্পাঙ্কের ঠিক উল্টা পর্যায়, এটা হচ্ছে আমাদের কি পর্যায়কাল। কম্পাঙ্ককে একদম পল্টি নাই এরকম হচ্ছে উল্টায় দিলে এটা হচ্ছে পর্যায়কাল পাওয়া যাবে। তাহলে দেখো আমি হচ্ছে 2 পাই রুট ওভার কত এম বাই কে, রুট ওভার এম বাই কে। তো এই টপিক্সের জাস্ট এই তিনটা সমীকরণই আসলে ইম্পর্টেন্ট, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। এই সমীকরণগুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে একটু দেখো, কি কি সম্পর্ক আছে। বিশেষ করে যে টি এর সম্পর্কটা লাগবে, টি প্রপোর্শনাল রুট ওভার এম, আর টি প্রপোর্শনাল তো হচ্ছে 1/√কে, 1/√কে। তাহলে এইখানে কে কনস্ট্যান্ট আর এইখানে হচ্ছে আমাদের এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। ভাই বুঝলাম না, সবকিছু মাথার উপর দিয়ে গেছে, আরেকবার রিক্যাপ করেন, কোনো টেনশন নেই, আরেকবার রিক্যাপ করতেছি ফার্স্ট থেকে। দেখো টি ইকুয়াল টু 1/f, এই দুইটা দেখো রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম। তার মানে ফ্রিকোয়েন্সি কে এর সাথে বল ধ্রুবকের সাথে বর্গমূলের সমানুপাতিক, কৌণিক কম্পাঙ্ক বর্গমূলের সাথে সমানুপাতিক, আর বরের সাথে ব্যস্তানুপাতিক কৌণিক কম্পাঙ্ক বা কম্পাঙ্ক। এটার একক কি হার্স, হার্স বা পার সেকেন্ড, আর এটার একক কি রেডিয়ান পার সেকেন্ড, অথবা মাত্রা কি টি/1। আর এটা হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের উল্টা। এইটার ক্ষেত্রে আইসা দেখো এম বাই কে হয়ে গেছে, এই দুইটা কে বাই এম, এটা হচ্ছে কে বাই এম, আর এটার ক্ষেত্রে এম বাই কে, এইটুকুই পার্থক্য। দেন দেখো টি এর সাথে ভরের সম্পর্ক কি, পর্যায়কালের সাথে ভর বর্গমূলের সমানুপাতিক। বর 4 গুণ করছো, পর্যায়কাল কত গুণ হবে? বর 4 গুণ করছো, পর্যায়কাল কত গুণ হবে? দ্বিগুণ হবে। এইটা 4 গুণ করলে এটা দ্বিগুণ হবে, আর বল ধ্রুবক 4 গুণ করলে এটা অর্ধেক হবে। বল ধ্রুবক 4 গুণ করছো, এটা অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে শুধু তোমার এই কনসেপ্টটুকু বা এই টপিকসটুকু তোমার জানতে হবে, এই টপিকসটুকু তোমার আসলে লাগবে। এখন প্রশ্ন কিভাবে আসে এই জিনিসগুলা আমি তাহলে ফার্স্ট থেকে যারা পরে জয়েন করছো তোমরা একটু কষ্ট করে ফেসবুকে ক্লাসটা করে নাও, একটু কষ্ট করে ফেসবুকে ক্লাসটা করে নাও। আর সকালবেলার ক্লাস তো অনেকেই আসলে ক্লাস করতে পারবে না, অনেকেই ঘুম থেকে উঠতে কষ্ট হয়। আর ওই যে বললাম যারা জানা যায় যাবা তোমরা হচ্ছে পরে রেকর্ড করে নিও আর কি। দেখো তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এটা ঘড়ির কাঁটার গতি, ফ্যানের গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। দেন হচ্ছে দোলন গতি, পর্যায়কালের নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে। তাহলে স্প্রিং এর গতি, দেয়াল ঘড়ির দোলকের গতি, গিটারের তারের গতি, ইঞ্জিনের পিস্টনের গতি। হ্যাঁ, ইঞ্জিনের পিস্টনের গতি। ওকে, সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। হ্যাঁ, তাহলে দেখো আমরা হচ্ছে এখন মোটামুটি প্রশ্ন সলভ করব। কৌণিক বেগের মাত্রা কোনটা? গত ক্লাসের স্লাইড, সবগুলা ক্লাসের স্লাইড ক্যাপশনের সাথে সাথেই দিয়ে দেওয়া হয় একটু পরে, মানে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে দয়া করে ক্লাসের ক্যাপশন চেক করবা। তোমরা যদি এখনো ক্যাপশন না বুঝো আসলে ক্যাপশন কোনটা, ক্যাপশন চেক করলে সব স্লাইড পেয়ে যাবা। পাও নাই মানে এটা তোমার ফল্ট। ঠিক আছে, সব স্লাইডই আমরা দিয়ে দেই ক্লাসের পরপর। ওকে, নেক্সট দেখো যে কৌণিক বেগের মাত্রা সমীকরণ কোনটা হবে? টি ইনভার্স 1। আর যারা জানা যায় আসবা, তোমাদের কারোর সাথে হয়তো দেখা হয়ে যাইতে পারে ইনশাল্লাহ, আমাদের এখান থেকে কাছে। তো যারা দূর থেকে আসবা রওনা দিয়ে দিও, কারণ অনেক মানুষ হবে। আর ফোন টোন আসলে নিয়ে আসিও না, ব্যাগ ট্যাগ নিয়ে আসিও না, ঠিক আছে? আমরাও গেলে ফোন ছাড়া যাব, ফোন ব্যাগ এগুলা তো ব্যাগ ট্যাগ নিয়ে আসা আছে, আর ফোন আনার দরকার নেই, ফোন হারায় গেলে পরে হচ্ছে একটা বিপাকে পড়বা। ওকে, দেখো কৌণিক বেগের মাত্রা সমীকরণ, তাহলে এটা হচ্ছে টি ইনভার্স 1। আরেকটা হচ্ছে কৌণিক ত্বরণ, একটু রিক্যাপ করো। দেখো কৌণিক ত্বরণ হচ্ছে কি? আলফার একক কি হচ্ছে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর মাত্রা হচ্ছে টি ইনভার্স 2। ওকে, নেক্সট দেখো যে এই টাইপসটা আসলে এইখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাইপস থেকেই আসলে পরীক্ষায় প্রশ্নটা বেশি আসে। হ্যাঁ, এই যে খুলনা ভার্সিটিতেও চলে আসছে, তবে খুলনা ভার্সিটিতে কম্পাঙ্ক বাইর করতে বলছে, কৌণিক কম্পাঙ্ক বলে নাই। দেখো এই খুলনা ভার্সিটিতে 25-এ এইবার আসছে, 25-26-এ 2d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 32x এত যারা বর্ণিত সরল দোলন গতি সম্পন্ন কণার কৌণিক কম্পাঙ্ক কত?
তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, আগে এখানে সহগ 1 বানায় নাও। তাহলে 2 দিয়ে ভাগ করলে ব্যাপারটা দাঁড়াবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 16x ইকুয়াল 0, 16x ইকুয়াল টু 0। তাইলে আমি বলতে পারবো যে সুতরাং ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে আসলে 16, ওমেগার ভ্যালু হচ্ছে আসলে কত বলতো 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কত 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড। এখন এরপরে দেখো, তাহলে এইটা যদি ওমেগা হয় তাহলে ফ্রিকোয়েন্সি বাইর করবা কেমনে? এই 4 কে জাস্ট 2 পাই দিয়ে ভাগ করবা, ওমেগা কে 2 পাই দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। তাহলে 2 ডিভাইডেড বাই পাই এত হার্স, এত হার্স। আর যদি পর্যায়কাল বাইর করতে চাও তাহলে হবে পাই বাই 2, এটার উল্টায় দাও এত সেকেন্ড, এত সেকেন্ড। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে সময় যদি বাইর করতে বলে তাহলে কৌণিক কম্পাঙ্ককে 2 পাই দিয়ে ভাগ করে দিলে ফ্রিকোয়েন্সি পাবা, আর কৌণিক কম্পাঙ্ককে উল্টায় দিলে দেখো 2 বাই পাই আর একটা হচ্ছে পাই বাই 2, তাহলে পাই বাই 2 উল্টায় দিলে হচ্ছে তুমি পর্যায়কাল পাচ্ছ, এটা দিলে হচ্ছে পর্যায়কাল পাচ্ছ। নেক্সট দেখো, এইটা গতবার একটাই আসছে কৃষিতে, এই এক 1 পিস আসছে যে এত তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করে দিলে দেখো তাহলে ওমেগা ইকুয়াল টু সরাসরি তুমি লিখতে পারো আসলে যে 150 ডিভাইডেড বাই যে সহগ আছে কত 6, তাহলে দেখো 6 25 তাহলে 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড। 6 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে এটারে রুট করে দাও, এটাই হচ্ছে আসলে ওমেগার ভ্যালু 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি বাইর করতে চাই তাহলে ফ্রিকোয়েন্সি হবে 5 বাই 2 পাই এত হার্স, ঠিক আছে। আর যদি পর্যায়কাল বাইর করতে চাই তাহলে 2 পাই বাই 5, 2 পাই বাই 5 সেকেন্ড, 2 পাই বাই 5 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি হবে বলো, পর্যায়কাল হবে। 2 বাই 5 হচ্ছে 2 পাই বাই 5 সেকেন্ড। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো, এইটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন, এর কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার 27 বাই 3, 27 কে 3 দিয়ে ভাগ করে রুট করে দাও, তাহলে কত আসে 3 রেডিয়ান পার সেকেন্ড, 3 রেডিয়ান পার সেকেন্ড। এটা ওমেগার ভ্যালু। তাহলে ফ্রিকোয়েন্সি হবে আমাদের হচ্ছে 3 বাই 2 পাই, ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করবা, সোজা কথা। দেখো ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলেই তুমি কম্পাঙ্ক পেয়ে যাবা, তাহলে 3 ডিভাইডেড বাই 2 পাই হার্স, এটা হচ্ছে কম্পাঙ্ক। আর পর্যায়কাল হবে, এটাকে উল্টায়া দাও 2 পাই বাই 3 সেকেন্ড। তাহলে 3টা ডাটা বের করাই আমরা তোমাদেরকে শিখাইলাম। হ্যাঁ, 3টা ডাটা বের করাই তোমাদেরকে শিখাই দিছি। তাহলে এইখান থেকে আশা করি পারবা, এই কনসেপ্টটা পারবা না? পারবা কিনা বলো? ইনশাআল্লাহ ডান। এইটা থেকে প্রশ্ন আসলে আমরা বাইর করতে পারবো, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেন স্প্রিং এ ঝুলন্ত অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হইলে 4 অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল কত? অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল হইলে এত হইলে 4 অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল কত? তাহলে এই যে টি এর সাথে দেখো, টি এর সাথে দেখো এম এর সম্পর্ক কি বর্গমূলের সমানুপাতিক, টি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি হচ্ছে এমটাকে 4 গুণ করে দিছে, দেখো অ্যাম্বরের পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে 4 অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল কত হবে? ডিউ এর প্রশ্ন, ডিউ এর প্রশ্ন। তাহলে এমটাকে 4 গুণ করে দিছে, দেখো আগে ছিল এম, এখন 4 এম করে দিছে, তাহলে টি টু ইকুয়াল টু রুট ওভার 4 ইন্টু টি ওয়ান, রুট ওভার 4 ইন্টু টি ওয়ান, তাহলে 2 ইন্টু টি ওয়ানের ভ্যালু 2 ইকুয়াল টু 4 সেকেন্ড, ইকুয়াল টু 4 সেকেন্ড। যদি বলতো কত গুণ হবে, দেখো যদি বলতো কত গুণ হবে, অ্যান্সার যদি বলতো কত গুণ, তাহলে 2 গুণ হবে অ্যান্সার, 2 গুণ। কত হবে যদি বলে যে কত হবে, তাইলে অ্যান্সার হবে 4 সেকেন্ড হবে, 4 সেকেন্ড হবে। তাহলে দুইটার ক্ষেত্রে অ্যান্সার দুইটা। যদি বলতো কত গুণ হবে, যে অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল টি, তাহলে 4 অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল কত? 2টি, মানে দ্বিগুণ, দ্বিগুণ, ঠিক আছে। আর অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড, 4 অ্যাম্বরের বস্তুর পর্যায়কাল কত? তাহলে এম কি করা হয়েছে? 4 গুণ করা হয়েছে। এই বর 4 গুণ করলে পর্যায়কাল দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দ্বিগুণ মানে কি? আদিমানের দ্বিগুণ, আদিমান আছে 2, দুইটার দিয়ে গুণ করো, 4 সেকেন্ড, 4 সেকেন্ড। হ্যাঁ, 4 সেকেন্ড। নেক্সট দেখো, একটা স্প্রিং এর ভর 40 কেজি, স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার হলে তাহলে স্প্রিংটার কম্পনের পর্যায়কাল কত হবে? কম্পনের পর্যায়কাল, তাহলে এই যে পর্যায়কাল ইকুয়াল টু হচ্ছে, পর্যায়কাল ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে, 2 পাই রুট ওভার 2 পাই, দেখো 2 পাই রুট ওভার এম বাই কে, এম বাই কে। তাহলে দেখো 2 পাই রুট ওভার এম বাই কে যদি লেখো তাহলে 40 বাই 10 ইকুয়াল টু কত আসে? 4, 40 বাই 10 ইকুয়াল টু 4, তার মানে 4 পাই, 4 পাই, 4 ইন্টু হচ্ছে 3.14,
4×14 = 56, 3 4 12, তাহলে 12.56, 12.56 বা 57, হ্যাঁ 12.56 অথবা 57 এত সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। দেখো তো কার কার হয়েছে, সি নাম্বার হয়েছে। ওকে ওকে, দেখো তাহলে এটা হচ্ছে আমাদের কত, সি নাম্বার হয়েছে, সি নাম্বার। এই যে একটা স্প্রিং এর ভর 40 কেজি, স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ইকুয়াল টু 10 নিউটন পার মিটার হইলে স্প্রিংটির কম্পনের পর্যায়কাল কত হবে? তাহলে পর্যায়কাল হচ্ছে 2π√m/k, 2π√m/k। তাহলে m এর ভ্যালু আছে কত দেখো 40 কেজি, আর k এর ভ্যালু 10, তাহলে 10 দিয়ে 40 কে ভাগ করলে 4, 4 কে রুট করলে 2, তাহলে 2 2 4 ইন্টু পাই এর ভ্যালু হচ্ছে 3.14, তাহলে অ্যান্সার সি নাম্বার। নেক্সট দেখো যে সরল চন্দিত কণার সরণ বেগ এবং ত্বরণের সমীকরণ, ঠিক আছে, সরণ বেগ এবং ত্বরণের সমীকরণ। এই যে a sin ωt প্লাস ডেল্টা, দেখো এখানে আমি একটু লিখি যে সরল ছন্দিত স্পন্দন কণার সমীকরণ একটা হচ্ছে সাইন ও হইতে পারে a sin ωt, আবার a cos ωt ও হইতে পারে। তাহলে দেখো সাইন থাকলে সাইন সদৃশ লেখা হবে, আর cos থাকলে cos সদৃশ লেখা হবে। কিন্তু সাইন আর কজের মধ্যে একটা ফ্যাক্ট আছে, দেখো সাইন আর কজের ভিতরে একটা হচ্ছে ফ্যাক্ট আছে, সাইন আর কজের ভিতরে একটা হচ্ছে এরকম ফ্যাক্ট আছে যে এই যে সাইনের লেখাটা এখান থেকে শুরু হয়, এটা হচ্ছে সাইনের লেখো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাইনের লেখো, এটা হচ্ছে সাইনের লেখো, এটা হচ্ছে সাইনের লেখো। এই যে এইটা 0 পয়েন্ট থেকে শুরু হয়, 0, এই যে এটাকে বলবো আমরা π/2, এটাকে বলবো পাই, দেন এটা 2π, এইভাবে হচ্ছে আমাদের যাইতে থাকবে, এটা সাইনের গ্রাফ। তাহলে সাইন সাইন লেখো হইলে আমরা হচ্ছে এটা, কিন্তু কজের গ্রাফটা শুরু হয় যে এই জায়গা থেকে, এটা হচ্ছে সাইন লেখো আর এটা হচ্ছে কজ লেখো। তার মানে কজ লেখোটা যদি তুমি আসলে আঁকানো ট্রাই করো, দেখো কজ লেখোটা যদি আঁকানো ট্রাই করো, কজ লেখোটা এই যে এইখান থেকে শুরু হবে, এরকম হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কজের গ্রাফ, এটা হচ্ছে আমাদের কজের গ্রাফ, হ্যাঁ এটা হচ্ছে কজ গ্রাফ, কজ লেখো। তাহলে কজ লেখো শুরু হচ্ছে কোন জায়গা থেকে, 90 ডিগ্রি থেকে, আর সাইনের গ্রাফটা শুরু হচ্ছে 0 থেকে, সাইনের গ্রাফটা শুরু হচ্ছে 0 থেকে। তাহলে এই সরণের সমীকরণ a sin ωt আর একটা হচ্ছে a cos ωt, এই দুইটার মধ্যে দশা পার্থক্য কত, সব সময় 90 ডিগ্রি, দশা পার্থক্য কত 90 ডিগ্রি, হ্যাঁ দশা পার্থক্য। এই দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য বাইর করো, এটা প্রশ্ন আসছে, দশা পার্থক্য আর পথ পার্থক্য থেকে প্রশ্ন আসে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গতবার সিইউতে আসছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে সাইন এবং হচ্ছে কস গ্রাফের দশা পার্থক্য কত, দশা পার্থক্য কত। এখন দেখো সরল ছন্দিত স্পন্দন কণার, সরল ছন্দিত স্পন্দন কণার সরণের সমীকরণ পাইলাম a ইকুয়াল টু x ইকুয়াল টু a sin ωt, x ইকুয়াল টু a sin ωt, x ইকুয়াল টু a sin ωt, হ্যাঁ। তাহলে এইটার বেগের সমীকরণ পাবো কত বলো তো, এইটার যদি বেগের সমীকরণ বাইর করো তাহলে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে। দেখো সরণকে একবার এই এ হচ্ছে বিস্তার, এর পরিচয়, এক্স হচ্ছে আমাদের সরণ, এক্স হচ্ছে সরল ছন্দিত স্পন্দন কণার সরণ, এ হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বিস্তার, আর ওমেগা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে সময়, এগুলো আমরা মোটামুটি জানি। তাহলে বেগের সমীকরণ হবে সরণকে একবার অন্তরীকরণ dx/dt, dx/dt। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করলে সাইনের অন্তরীকরণ কি কস, ওমেগা টির অন্তরীকরণ একটা ওমেগা বের হয়ে আসবে, তাহলে ওমেগা এ কস ওমেগা টি, ওমেগা এ কস ওমেগা টি, এইটা বেগের সমীকরণ। তাহলে এইটারও যদি প্রতিপাদন করা হয় সম্পর্কটা এরকম আসবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা গেল হচ্ছে সরণের সমীকরণ 1 নাম্বার, দেন 2 নাম্বার হচ্ছে সরল ছন্দিত স্পন্দন কণার বেগের সমীকরণ, বেগের সমীকরণ আমরা জাস্ট সমীকরণগুলা গুছায় গুছায় পড়ে ফেলি। দেন 3 নাম্বার হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ, ত্বরণ হচ্ছে বেগের সমীকরণকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ভাই এটা বুঝলাম না, এটা কেমনে আসলো? এই যে দেখো সাইনের অন্তরীকরণ হচ্ছে কজ ওমেগা টি, সাইন ওমেগা টির অন্তরীকরণ হবে কজ ওমেগা টি, আর ওমেগা টিকে আরেকবার অন্তরীকরণ করলে একটা ওমেগা বের আসবে, তাহলে ওমেগা এ কজ ওমেগা টি। তাহলে এইটার গ্রাফটা কেমন হবে, সাইন সদৃশ লেখো। এই যদি বলো যে এই আমাদের হচ্ছে সরল ছন্দিত স্পন্দন কণার লেখটা কেমন হবে, সাইন সদৃশ গ্রাফ, সাইন সদৃশ গ্রাফ। আর এই বেগের গ্রাফটা কেমন হবে, তাহলে কস সদৃশ গ্রাফ, কস সদৃশ গ্রাফ, হ্যাঁ এই যে দেখো কস আছে সমীকরণে, তাহলে এটার গ্রাফটা হবে কস সদৃশ। এখন এই বেগটাকে আরো একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। দেখো তাহলে কস ওমেগা টির অন্তরীকরণ কত, মাইনাস সাইন ওমেগা টি, মাইনাস সাইন ওমেগা টি, মাইনাস সাইন ওমেগা টি, এই যে কজ ওমেগা টির অন্তরীকরণ মাইনাস সাইন ওমেগা টি, এই ওমেগা টিকে অন্তরীকরণ করলে আরো একটা ওমেগা বের হয়ে আসবে,
আর আগে একটা আছে, তাহলে ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি। দেখো তো এখন তোমরা যদি একটু এইটুকু খেয়াল করো, এই যে এইটুকু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি সমান কি ধরছো, এক্স ধরছো, মানে এইটা হচ্ছে এক্স সরণ এ সাইন ওমেগা টি। তাহলে আমরা এখানে এটা বলতেই পারি, আমরা এটা বলতেই পারি যে ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার, ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ, ত্বরণের সমীকরণ। তাহলে সরল সন্ধিত স্পন্দন কণার সরণ বেগ ত্বরণ, এই তিনটা ইকুয়েশন আমরা এখান থেকে দেখছি। সরল সন্ধিত স্পন্দন কণার সরণ কত, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। আজকে টপিকসই তিনটা, এটা একটা টপিকস। তাহলে দেখো অলরেডি একটা শেষ করছি টপিকস, যেটা হচ্ছে আমরা কৌণিক কম্পাঙ্ক, তারপরে কম্পাঙ্ক এবং হচ্ছে পর্যায়কাল। ওইখান থেকে একটা প্রশ্ন আসে, এই পার্টটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর একটা হচ্ছে সরল দোলকের পার্ট, সরল দোলকের পার্ট, দেন হচ্ছে স্প্রিং। ওকে, দেখো তাহলে সরণ বেগ এবং হচ্ছে ত্বরণ, সরণ বেগ এবং ত্বরণ। এখন এইখানে কিছু ফ্যাক্ট আছে, দেখো এইখানে কিছু ফ্যাক্ট আছে। তাহলে আমরা যদি হচ্ছে এইটার গ্রাফ কেমন হবে, তাহলে যদি তোমাকে বলে ভাই ত্বরণের গ্রাফ কেমন, দেখো সাইন আছে এবং হচ্ছে মাইনাস আছে, তাহলে এটার গ্রাফ হবে ঋণাত্মক সাইন সদৃশ, ঋণাত্মক সাইন সদৃশ গ্রাফ। এটার গ্রাফ হবে ঋণাত্মক সাইন সদৃশ। বাট এগুলা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেটা প্রশ্ন আসবে, পরীক্ষায় যেটা হচ্ছে আমাদের আলটিমেটলি প্রশ্ন আসবে, খেয়াল করো, পরীক্ষায় যেটা আমাদের হচ্ছে আলটিমেটলি প্রশ্ন আসবে, এইটা বলবে যে এইখানে বেগের মানটা সর্বোচ্চ কখন হবে, ত্বরণের সর্বোচ্চ কখন হবে। দেখো সরণের মান যদি 0 হয়, এক্স ইকুয়াল টু যদি 0 হয়, সরণ 0, একটা সরল সন্ধিত স্পন্দন কণার সরণের মান 0, তাহলে সরণের মান 0 হইলে কিন্তু দেখো এ স্কয়ার থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না, তাহলে বেগটা হবে সর্বোচ্চ। একটা সরল সন্ধিত স্পন্দন কণার সরণের মান, এই যে এই ভ্যালুটা যদি 0 হয়, তাহলে বেগ হবে সর্বোচ্চ। সরণের মান 0 হইলে বেগ হবে আমাদের হচ্ছে কি বলতো, সর্বোচ্চ। তাইলে এই যে ভি ইকুয়াল টু হবে ওমেগা এ, এই ভি এর ভ্যালুটা হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, এটা হবে ওমেগা এ। এখন ওমেগার পরিবর্তে আমি বসাইতে পারি 2 পাই এফ এ, অথবা বসাইতে পারি 2 পাই বাই টি এ, অথবা বসাইতে পারি 2 পাই বাই টি এ। ঠিক আছে, তাহলে দেখো এইটা বেগের সমীকরণ। সরণ ইকুয়াল টু যদি হচ্ছে 0 হয়, তাহলে বেগ হবে সর্বোচ্চ, সর্বোচ্চ বেগ হবে সর্বোচ্চ, বেগ হবে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ দ্রুতি হচ্ছে ওমেগা এ, 2 পাই এফ এ অথবা 2 পাই বাই টি এ। জাস্ট তিনটা সমীকরণ তোমার এইখানে, এই যতগুলা টপিকস আছে সবগুলো চাইতে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট সর্বোচ্চ দ্রুতি, সর্বোচ্চ দ্রুতি। একটা সরল সন্ধিত স্পন্দন কণার সর্বোচ্চ দ্রুতি সমীকরণ বললেই ওমেগা এ অথবা 2 পাই এফ এ অথবা 2 পাই বাই টি এ। কারণ ওমেগার পরিবর্তে 2 পাই এফ বসাইতে পারো, 2 পাই বাই টি বসাইতে পারো। ক্লাসে উল্টাপাল্টা কমেন্ট করতেছো শুধু শুধু, হ্যাঁ, এই যে দুই একজন হচ্ছে কমেন্ট করতেছো, তুমি 15-র বেশি পাও না, এটা পরে জিজ্ঞেস করো। ক্লাসে আইসা এখন তোমার আমি 15 বেশি কেন কেমনে পাবো এটা বলবো নাকি ক্লাস করাবো? তো তুমি কেন বেশি পাও না এটা বুঝতে পারছো, যে তোমার মনোযোগ আসলে অন্যদিকে। তুমি ক্লাস টাইমে আরেক কাজ করবা, ক্লাসে আইসা হচ্ছে এইসব কমেন্ট করবা আর ক্লাস বুঝবা না, তুমি 15 বেশি পাবা কেমনে? তুমি ক্লাসে আইসা যদি এগুলো, আর তোমার এই যে নাম দিয়ে রাখছো হচ্ছে কি নিউট্রাস না কি দিয়ে রাখছো, তো নিজের একটা নাম আছে, এই নামটা দিতেও লজ্জাবোধ করো। ঠিক আছে, তো তোমাদের মতো মানুষরা হচ্ছে যারা নাম দিতে এক এক জায়গায় এক এক নাম ইউজ করো, কেউ কেউ তো আবার ছেলে হয়ে মেয়ের আইডি খুলো। তোমার পার্সোনালিটি আসলে কোন লেভেলে গেলে তোমরা এই কাজগুলা করো, যে হচ্ছে ফেক আইডি, মানে ছেলে মানুষ মেয়ে মানুষের নামে আইডি খুলো, তারপরে হচ্ছে এই যে এই সেই নাম, এত ভণ্ডামির নাম দিয়ে আইডি খোলার দরকার আছে? ভাই নিজের একটা ভালো নাম আছে, আকিকা করছো, ওইটা দিয়েই সব জায়গায় পরিচিত হবা, ওইটা দিয়েই পরিচিত হবা, নিজেরে পরিচয় করবা, তোমার একটাই নাম। ঠিক আছে, ওকে। তাহলে দেখো ক্লাসে এইখানে একটু কষ্ট করে অন্যমনস্ক হয়েও না, অন্যমনস্ক হয়েও না। তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 বসায় দেই, সরণ সর্বোচ্চ, বেগ সর্বোচ্চ হবে। কিন্তু এক্স এর ভ্যালু যদি 0 বসায় দেই, ত্বরণের ভ্যালু কত হবে বলো? এক্স ইকুয়াল টু যদি 0 বসায় দেই, ত্বরণের ভ্যালু হবে মিনিমাম, মিনিমাম মানে কত হবে? 0 হবে, 0 হবে। হ্যাঁ, ত্বরণের ভ্যালু কত হবে? মিনিমাম হবে। তাহলে ত্বরণের ভ্যালু হবে 0 হবে। ওকে, তাহলে এইটা গেল একটা ফ্যাক্ট, এটা গেল আমাদের এখান থেকে একটা ফ্যাক্ট, যে সরণ 0 হইলে, সরণ 0 হইলে আমাদের কি কি হইতে পারে। এখন সরণের মান যদি, এখন সরণের মান যদি বিস্তারের সমান এ হয়, এক্স ইকুয়াল টু দুইটা অবস্থান, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এ অবস্থান, তাহলে সরণের মান যদি এ হয়, মানে সর্বোচ্চ বিস্তারের সমান, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বেগ 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো বেগের মান হবে মিনিমাম, মিনিমাম ইকুয়াল টু 0। তাহলে সরণ ম্যাক্সিমাম হইলে বেগ হবে সর্বনিম্ন, সরণ সর্বনিম্ন হইলে বেগ সর্বোচ্চ, ত্বরণ সর্বনিম্ন। আর সরণ সর্বোচ্চ হইলে বেগ সর্বনিম্ন,
ত্বরণ দেখো আমাদের কি আসবে, ম্যাক্সিমাম আসবে। তাহলে ত্বরণের মান আসবে ম্যাক্সিমাম ওমেগা স্কয়ার এ, ওমেগা স্কয়ার এ। তাহলে এই এই দুইটা টপিক জাস্ট হচ্ছে আমাকে এখান থেকে জানা লাগবে। এখন দেখো প্রশ্ন কিভাবে আসতে পারে, প্রশ্ন কিভাবে আসতে পারে। এই যে সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুইটা কণার সরণ, একটা হচ্ছে এ সাইন ওমেগা টি আর একটা হচ্ছে এ কজ ওমেগা টি, যে কোনো সময়ে এদের মধ্যে দশা পার্থক্য কত। তাহলে একটা হচ্ছে সাইন গ্রাফ আর একটা হচ্ছে কজ গ্রাফ, যেটা তোমাদেরকে বললাম যে একটা সাইন গ্রাফ, একটা হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে আর একটা হচ্ছে π/2 থেকে শুরু হচ্ছে, একটা π/2 থেকে শুরু হচ্ছে, একটা 0 থেকে শুরু হচ্ছে। তাহলে এটা হচ্ছে কজ গ্রাফ, এটা হচ্ছে সাইন গ্রাফ, এদের মধ্যে সব সময় দশা পার্থক্য কত থাকবে বলো, π/2, π/2। তাহলে দশা পার্থক্য ইকুয়াল π/2, দশা পার্থক্য ইকুয়াল π/2। তাহলে এখন তোমাকে দশা পার্থক্য না দিয়ে বলতে পারে পথ পার্থক্য কত, তোমাকে বলতে পারে যে দশা পার্থক্য π/2 হইলে পথ পার্থক্য কত, এটাও তো বলতে পারে। তাহলে পথ পার্থক্য বাইর করাটাও শিখবো। তবে তার আগে এই প্রশ্নটা গতবার চট্টগ্রামে আসছে, দেখো প্রশ্ন কত ক্রিয়েটিভ করা যায় আসলে, এটা অনেক জায়গায়। এটা হচ্ছে এইটা সিইউ 24-25 আসছে। আবার দেখো এই যে এই প্রশ্নটা সিইউ 24-25 আমাদের চলে আসছে, যে প্রদর্শিত চিত্রে নিচের কোন তরঙ্গটির সমীকরণ হচ্ছে আসলে আলফা সাইন হচ্ছে এক্স প্লাস 90 ডিগ্রি। প্রশ্ন দেখো কত ক্রিয়েটিভ করা যায়। দেখো এ সাইন এক্স মানে এক্স প্লাস কত 90 ডিগ্রি, এ সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এরকম মানে দশা পার্থক্য 90 ডিগ্রি আর কি। হ্যাঁ, দশা পার্থক্য 90 ডিগ্রি, যে প্রদর্শিত চিত্রে কোন তরঙ্গটির সমীকরণ হচ্ছে 90 ডিগ্রি, দশা পার্থক্য 90 ডিগ্রি বলো। মানে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওই ডেল্টাটা হচ্ছে দশা পার্থক্য, মানে 90 ডিগ্রি দশা পার্থক্যে আছে এরকম সমীকরণ কোনটা, এটা তোমাকে বাইর করতে হবে। এটা গতবার সিইউতে দিছে। তাহলে দেখো এই যে হলুদ এবং লাল এই দুইটাই 0 ডিগ্রি থেকে যাচ্ছে, দুইটাই 0 ডিগ্রি থেকে যাচ্ছে, কিন্তু সবুজ দেখো যাচ্ছে π/2 থেকে, সবুজটা দেখো π/2 থেকে যাচ্ছে। তাহলে সবুজটা কে আসলে, সবুজটা হচ্ছে কে বলো তো, বি, বি। সবুজটা হচ্ছে এই যে বি, হলুদটা সি আর লালটা হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার, এই যে এখানে লেখা আছে এ লাল, বি সবুজ, সি। তাহলে সবুজটার দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, দেখো প্রদর্শিত চিত্রে কোন তরঙ্গের সমীকরণ আসলে হচ্ছে y ইকুয়াল টু আলফা সাইন এক্স প্লাস 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি দশা পার্থক্যে আছে কে, তাহলে 90 ডিগ্রি দশা পার্থক্যতে আছে হচ্ছে সবুজ, সবুজ। তাহলে অ্যান্সার কত হবে, বি হবে। এটা হচ্ছে হলুদ কালার না, হলুদ কালার কেন হবে, সবুজ কালার হবে, সবুজ কালার হচ্ছে বি নাম্বারটা, বি নাম্বারটা। হ্যাঁ, বি নাম্বারটা। এইখানে হচ্ছে যে বি যেটা, এটা হচ্ছে দেখো আমাদের 90 ডিগ্রিতে আছে। তাহলে হচ্ছে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে কত বলো, অ্যান্সার হবে কত। দেখো এই যে এইটাই 90 ডিগ্রি দশা পার্থক্য, দশা পার্থক্য 90 ডিগ্রি মানে কি, দশা পার্থক্য 90 ডিগ্রি মানে এই যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে গ্রাফটা শুরু হয়েছে। তো এই পয়েন্ট থেকে শুরু হয়েছে কোনটা, সবুজটা। এতক্ষণ তো এটাই বুঝাইলাম যে এইটা 90 ডিগ্রি দশা পার্থক্য, এটা 0 ডিগ্রি। তো এইখান থেকে যে গ্রাফটা শুরু হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রিতে। তাহলে এইখান থেকে শুরু হয়েছে গ্রাফ কোনটা, দেখো তো এই যে এটা। আর 0 এই π/2 থেকে এই 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে হলুদ আর লালটা, হলুদ আর লাল তো অ্যান্সার হবে না, কারণ হলুদ আর লালের ক্ষেত্রে দশা পার্থক্য 0 ডিগ্রি, সবুজের ক্ষেত্রে দশা পার্থক্য 90 ডিগ্রি। ঠিক আছে, ভালো প্রশ্ন করছে। দেখো এরপরে দুইটা তরঙ্গের দশা পার্থক্য 90 ডিগ্রি হইলে পথ পার্থক্য, লাইভটা ঠিক হইলে আমাকে একটু বলিও যে কাইন্ডলি। এখন কি ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে না, দেখো তো নেটে মনে হয় কোনো কারণে ঝামেলা দিছে। ওকে, দেখো তাইলে আমরা একটু এইটা দেখা ট্রাই করি যে দুইটা তরঙ্গের দশা পার্থক্য 90 ডিগ্রি হইলে পথ পার্থক্য কত হবে। দুইটা তরঙ্গের দশা পার্থক্য 90 ডিগ্রি হইলে আমাদের হচ্ছে পথ পার্থক্য কত হবে, এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন। তাহলে এই যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্যকে সিগমা দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, তাহলে 2π/λ, 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য বাইর করতে বলছে, পথ পার্থক্য বাইর করতে বলছে। তাহলে পথ পার্থক্য ইকুয়াল কত হবে, পথ পার্থক্য ইকুয়াল হচ্ছে λ/2π, λ/2π ইন্টু দশা পার্থক্য, λ/2π ইন্টু হচ্ছে দশা পার্থক্য, ইন্টু হচ্ছে দশা পার্থক্য, ইন্টু দশা পার্থক্য। জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের এখান থেকে। তাহলে আমাদের কি চাইছে, পথ পার্থক্য চাইছে।
তাহলে বা পথ পার্থক্য ইকুয়াল পথ পার্থক্য ইকুয়াল ল্যামডা বাই 2 পাই ইন্টু হচ্ছে পাই বাই 2, ল্যামডা বাই 2 পাই ইকুয়াল টু পাই বাই 2। তাহলে পাই পাই কাটো, দেখো ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4। এই যে পাই টু পাই ল্যামডা বাই 2 পাই ইন্টু হচ্ছে পাই বাই 2, 90 ডিগ্রি মানে হচ্ছে কত পাই বাই 2। তো পাই বাই 2 হচ্ছে দশা পার্থক্য, তাহলে পথ পার্থক্য কত হবে? তাহলে পাই পাই কাটো ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4। এটা চট্টগ্রামে গতবার আসছে, হ্যাঁ চট্টগ্রামে গতবার আসছে। ওকে নেক্সট দেখো, একটা তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য পাই বাই 2 হইলে পথ পার্থক্য কত? একটা তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য পাই বাই 2 হইলে পথ পার্থক্য কত? তাহলে এই যে মাত্র যেটা পড়লাম ল্যামডা বাই 4, একই প্রশ্ন, তাহলে হুদাই স্লাইড অ্যাড করার দরকার নাই। দেখো একই প্রশ্ন, এই পাই বাই 2 হইলে পথ পার্থক্য কত? তাহলে এটা এখানে সাল লিখে রাখো, জগন্নাথ 24-25, জগন্নাথ 24-25। দেন দেখো ঢাকা ভার্সিটিতে আসছে পথ পার্থক্য ল্যামডা বাই 4 হইলে দশা পার্থক্য কত? তাহলে পথ পার্থক্য ল্যামডা বাই 4 হইলে দশা পার্থক্য কত? তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই 4, ওই যেই লাও সেই কদু, তাহলে পাই বাই 2 আসবে, পাই বাই 2 আসবে, পাই বাই 2 আসবে। দেখো আমাদের দেখলাম যে দশা পার্থক্য 90 ডিগ্রি হইলে পথ পার্থক্য ল্যামডা বাই 4। এখন পথ পার্থক্য ল্যামডা বাই 4 হইলে দশা পার্থক্য কত? পাই বাই 2। উল্টা প্রশ্ন, তাহলে দশা পার্থক্য ইকুয়াল 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে দশা পার্থক্য পথ পার্থক্য থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেক ভার্সিটিতে আসলে আসে। নেক্সট দেখো, দশা পার্থক্য 3 পাই বাই 2 হইলে পথ পার্থক্য কত? এই যে এগ্রি 23-24 প্রশ্ন। দশা পার্থক্য 3 পাই বাই 2 হইলে, দশা পার্থক্য 3 পাই বাই 2 হইলে পথ পার্থক্য কত? পথ পার্থক্য কত? তাহলে পথ পার্থক্য x চাইছে, হ্যাঁ তাহলে পথ পার্থক্য এটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা। দেখো ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই ইন্টু 3 পাই বাই 2। তাহলে দেখো পাই পাই কাটো, তাহলে 3 ল্যামডা ডিভাইডেড বাই 4। ভাই বুঝলাম না, আমি বুঝবো কেমনে যে এটা মনে থাকে না? উপরে কখন 2 পাই হবে, কখন ল্যামডা হবে, কখন 2 পাই বাই ল্যামডা হবে, কখন ল্যামডা বাই 2 পাই হবে, এটা আমার মনে থাকে না ভাই। দেখো এখানে পাইটা উপরে আছে, প্রশ্নের দেওয়া মানটা উপরে পাই আছে, তাহলে এখানে পাইটা নিচে হবে। তারপরে দেখো এই যে এইটাতে ল্যামডা উপরে আছে, তাহলে এটা ল্যামডাটা নিচে হবে, এটা মনে রাখার সহজ ট্রিক্স। হ্যাঁ এখানে ল্যামডা নিচে, তাহলে এখানে ল্যামডাটা উপরে আছে, তাহলে এখানে নিচে হবে, নিচে হবে। তাহলে 3 পাই বাই 2 হইলে পথ পার্থক্য কত? পথ পার্থক্য হচ্ছে 3 ল্যামডা ডিভাইডেড বাই 4, 3 ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে কত? 4, 3 ল্যামডা ডিভাইডেড বাই 4, এটা এগ্রিতে আসছে। এখন কোন কোণার স্পন্দন গতির সমীকরণ সাইন কত আছে বলতো? 10 পাই টি প্লাস 2 পাই হইলে কোণার কৌণিক কম্পাঙ্ক কত? এই যে টি এর সহগটা হচ্ছে আমাদের ওমেগা, ঠিক আছে? টি এর সহগ, টি এর সহগ হচ্ছে ওমেগা, টি এর সহগ ইকুয়াল ওমেগা, টি এর সহগ ইকুয়াল হচ্ছে কি বলতো? ওমেগা। ওমেগার ভ্যালু হচ্ছে টি এর সহগ, টি এর সহগ। তাহলে সুতরাং আমি এখানে দেখতেছি যে ওমেগার ভ্যালু আসতেছে 10 পাই। তাহলে ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলে কত আসবে বলো? ওমেগা বাই 2 পাই। এটা আমরা দেখছি যে ফ্রিকোয়েন্সি আসবে। তাহলে 10 পাই ডিভাইডেড বাই 2 পাই, 10 পাই ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু 5 হার্টজ, 5 হার্টজ। তাহলে যদি বলে পর্যায়কাল কত, তাহলে 1/5 সেকেন্ড, 1/5 সেকেন্ড, এটা হচ্ছে পর্যায়কাল হবে। তাহলে পর্যায়কাল হবে 1/5 সেকেন্ড, আর 5 হার্স হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক। ওই যে জাস্ট টি এর সহগকে 2 পাই দিয়ে ভাগ করবা, সরাসরি যদি কেউ ভাগ করতে চাও যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল, তাহলে টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, এটা হচ্ছে আমাদের কি ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে যদি পর্যায়কাল বাইর করতে বলে তাহলে এটা উল্টায় দিবা, ফ্রিকোয়েন্সিকে উল্টায় দিবা। পর্যায়কাল বাইর করতে বললে ফ্রিকোয়েন্সিকে কি করে দিবা? উল্টায় দিবা। তাহলে 10 পাইকে 2 পাই দিয়ে ভাগ করলে 5 হার্স, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ওমেগার ভ্যালু, এটা 2 পাই দিয়ে ভাগ করে দিবা টি এর সহগ। দেন দেখো তাহলে এই প্রশ্নটা খেয়াল করো যে এত হলে কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত? এই যে তাহলে কম্পাঙ্ক হবে টি এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে কত? টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, তাহলে 125 হার্স, 125 হার্স। তাহলে আমাদের পর্যায়কাল কত হবে? তাহলে 1/125, 1/125 সেকেন্ড, 1/125 সেকেন্ড, এটা হবে আমাদের কি বলতো? পর্যায়কাল, পর্যায়কাল। পারবা না এগুলা মোটামুটি পড়ে ফেলছি। তাহলে ফ্রিকোয়েন্সি হবে ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি, আর এটার উল্টায় দিলে হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল। এখন দেখো এইখানে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসে যে x ইকুয়াল টু 0 মানে, x ইকুয়াল টু 0 মানে হচ্ছে সাম্যাবস্থা,
ঠিক আছে, এটারে বলে সাম্যাবস্থা। সাম্যাবস্থা বা এক্স ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল জিরো। সাম্যাবস্থার আরেকটা নাম মধ্যাবস্থান। মধ্যাবস্থান, হ্যাঁ, মধ্যাবস্থান, মধ্যাবস্থান বা সাম্যাবস্থা। তো এইখানে আমাদের কি কি ফ্যাক্ট হইতে পারে, এখানে আমাদের কি কি ফ্যাক্ট হইতে পারে দেখো। এক্স ইকুয়াল জিরো অবস্থানে আমরা দেখছি বেগ হবে সর্বোচ্চ, বেগ হবে সর্বোচ্চ। আর বেগ সর্বোচ্চ হইলে গতি শক্তি কি হবে, সর্বোচ্চ হবে। এই এক্স ইকুয়াল জিরো অবস্থান, মধ্যাবস্থান বা সাম্যাবস্থায় এক্স জিরো হইলে গতি শক্তি, বেগ হবে সর্বোচ্চ, গতি শক্তি সর্বোচ্চ। আর তাহলে এক্স জিরো মানে কি, সরণ সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন, আর গতি শক্তি সর্বোচ্চ হইলে বিভব শক্তি সর্বনিম্ন। তাহলে এইটা হচ্ছে আমাদের কোথায়, এক্স ইকুয়াল জিরো অবস্থানে। দেন তাহলে এক্স ইকুয়াল টু এ মানে সর্বোচ্চ বিস্তার বিন্দু, এইখানে তাহলে কি হবে, এক্স ইকুয়াল এ অবস্থানে আমরা দেখছি যে বেগের ভ্যালু আসবে মিনিমাম। বেগ মিনিমাম হইলে গতি শক্তি কি হবে, মিনিমাম। আর বাকিগুলা এখানে ম্যাক্সিমাম, এক্স ম্যাক্সিমাম, ত্বরণ ম্যাক্সিমাম, এবং হচ্ছে বিভব শক্তি ম্যাক্সিমাম, বিভব শক্তি ম্যাক্সিমাম। ঠিক আছে, এই তিনটা তথ্য একটু আমাদের শিখে রাখতে হবে। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এটা আমরা অলরেডি কোথা থেকে পড়ে ফেলছি বলো, এই যে এখানে দেখো আমরা হচ্ছে পড়ে ফেলছি যে এক্স ইকুয়াল জিরো অবস্থানে আমাদের কি কি হবে। এক্স ইকুয়াল টু জিরো অবস্থানে আমাদের হচ্ছে আসলে কি কি হয়, এক্স ইকুয়াল জিরো অবস্থানে বেগ সর্বোচ্চ হয়, বেগ সর্বোচ্চ মানে গতি শক্তি সর্বোচ্চ, আর ত্বরণ সর্বনিম্ন হয়। তাহলে ত্বরণ সর্বনিম্ন, সরণ সর্বনিম্ন, বিভব শক্তি সর্বনিম্ন, বেগ আর গতি শক্তি সর্বোচ্চ। আর এক্স ইকুয়াল এ অবস্থান মানে সর্বোচ্চ বিস্তার বিন্দু, এইখানে বেগ সর্বনিম্ন মানে গতি শক্তি সর্বনিম্ন, দেন ত্বরণ সর্বোচ্চ, সরণ সর্বোচ্চ, বিভব শক্তি সর্বোচ্চ। এই দুইটা জিনিস আমাকে এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়, থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে দেয়। তাহলে বলো যে এইখানে যে দেখো আমাদের এই প্রশ্নটা আসছে যে সরল দোলকের সাম্যাবস্থায় কোনটা সর্বোচ্চ হয়। সরল দোলকের সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থা মানে হচ্ছে এক্স ইকুয়াল জিরো অবস্থা, এক্স ইকুয়াল জিরোতে, এক্স ইকুয়াল জিরোতে তাহলে আমাদের কোনটা সর্বোচ্চ হয় বলো তো, বেগ সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ বেগের সমীকরণগুলো আর একবার রিক্যাপ করো। ওমেগা এ ইকুয়াল টু পাই এফ এ, টু পাই এফ এ। ধরো কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে, সর্বোচ্চ বেগ কত, কৌণিক কম্পাঙ্কের সাথে বিস্তার গুণ করবা। ধরো শুধু কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে টু পাই এফ এ, অথবা পর্যায়কাল দেওয়া আছে তাহলে টু পাই বাই টি এ, টু পাই বাই টি এ। এটা হচ্ছে আমাদের ভিম্যাক্স। তাহলে দেখো আমাদের বেগ কি হবে, সর্বোচ্চ হবে, বেগ সর্বোচ্চ হবে। এখন এইটা দেখো, এটা কুয়েট 24-25 একটা প্রশ্ন আসছে যে সরল দোল গতি সম্পন্ন একটা বস্তুর সর্বোচ্চ ত্বরণ 15 পাই মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন সর্বোচ্চ গতি 10 মিটার পার সেকেন্ড, সরল দোল গতির সময়কাল নির্ণয় করো। তাহলে দেখো সর্বোচ্চ ত্বরণ আছে, সর্বোচ্চ ত্বরণের সমীকরণ আমরা দেখছি যে এ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার এ, আর সর্বোচ্চ দ্রুতির সমীকরণ হচ্ছে আমাদের বি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমাদের ওমেগা এ। দেখো তাহলে সর্বোচ্চ ত্বরণকে সর্বোচ্চ বেগের সমীকরণ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ওমেগা পাওয়া যায়। তাহলে বা এই এ ম্যাক্স এর সমীকরণ কত আছে, তাহলে 15 পাই, এই এ ম্যাক্স কে বি ম্যাক্স দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, ওমেগা পাবো। ভাই বুঝলাম না, দেখো এ ম্যাক্স এর সমীকরণকে ওমেগা স্কোয়ার এ কে ওমেগা এ দিয়ে ভাগ করে দাও। এই ওমেগা স্কোয়ার এ কে ওমেগা দিয়ে ভাগ, ওমেগা এ এটা দিয়ে ভাগ করলে কি থাকে, একটা ওমেগা থাকে, একটা ওমেগা থাকে। তাহলে সর্বোচ্চ ত্বরণের ভ্যালু আছে 15 পাই, আর সর্বোচ্চ বেগের ভ্যালু আছে 10। এটা দিয়ে এটারে ভাগ করলে কত থাকতেছে, ওমেগা। তাহলে ওমেগা বলতে আমরা কি বুঝাইতেছি দেখো, তাহলে এইটা হচ্ছে 15 পাই ডিভাইডেড বাই হচ্ছে 10, আর ওমেগা মানে হচ্ছে 2 পাই বি। আমার কাছে চাইছে কি, সময়কাল, পর্যায়কাল চাইছে। তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি, 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে পাই পাই কাটো, 20 কে 15 দিয়ে ভাগ করো, তাহলে টি এর ভ্যালু আসবে দেখো আমাদের 4/3, 4/3 ইকুয়াল 1.33 সেকেন্ড, ইকুয়াল 1.33 সেকেন্ড। একটা ভালো প্রশ্ন দিছে, কনসেপচুয়াল প্রশ্ন আর কি, কনসেপচুয়াল প্রশ্ন। বাট এটা পড়ায় দিলাম কেন, কারণ এটা কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে। দেখো আরেকবার দেখো, তোর সর্বোচ্চ ত্বরণের সমীকরণ ওমেগা স্কোয়ার এ, আর সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে একটা ওমেগা থাকে। তোমার কাছে প্রশ্নে যদি বলতো ভাই ওমেগা বাইর করো, তাহলে তুমি শুধু এটাকে এটা দিয়ে ভাগ করতে, ওমেগা বের হয়ে যেত। তো ওমেগা বাইর করতে পারা মানে হচ্ছে তোমার পর্যায়কালও বাইর করতে পারবা, তুমি এখান থেকে কম্পাঙ্ক বাইর করতে পারবা, যে কোনো তিনটাই বাইর করতে পারবা। একটা বাইর করতে পারছো মানে তুমি এখানে ফ্রিকোয়েন্সিও বাইর করতে পারবা, কারণ এটারে 2 পাই দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি পাবা, এটারে হচ্ছে 2 পাই। দেখো তাহলে ফ্রিকোয়েন্সি পাইলে তুমি পর্যায়কাল পাবা, উল্টায় দিবা, উল্টায় দিবা। তো আমার কাছে চাইছে সময়কাল, তাহলে আমি কি নিছি, 2 পাই বাই টি নিছি। যদি আমার কাছে ফ্রিকোয়েন্সি চাইতো আমি কি করতাম, তখন আমি লিখতাম 2 পাই এফ লিখতাম, 2
2πf লিখতাম, তখন আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি বাইর করতাম। এই যে 3/4 অ্যান্সার হইতো, 3/4, t ইকুয়াল 4/3 হয়েছে, তখন 3/4 হইতো অ্যান্সার। ঠিক আছে, 3/4 তখন আমাদের কি হইতো বলো, অ্যান্সার হইতো। ডান কি না বলো। নেক্সট দেখো যে সরল দোলকের সরল ছন্দিত স্পন্দন কণার বিস্তার 0.05, পর্যায়কাল 12 সেকেন্ড হইলে সর্বোচ্চ দ্রুতি কত? এই যে সর্বোচ্চ দ্রুতি কিন্তু দেওয়া আছে কি, পর্যায়কাল দেওয়া আছে, তাহলে পর্যায়কাল দেওয়া আছে, সর্বোচ্চ দ্রুতি চাইছে, তাহলে সর্বোচ্চ দ্রুতির সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে 2π/ta। দেখো 2π/t ইন্টু a, তাহলে 2π বলতে কত, 2π t এর ভ্যালু আছে দেখো 12, আর এর ভ্যালু আছে দেখো 0.05, মানে 5/100, 5/100, 5/100। দেখো তাহলে পাই দিয়ে যদি তুমি 12কে কাটো 4, আর উপরে থাকতেছে 10, দেখো পাই দিয়ে তুমি পাইকে 3 ধরে নাও, দেখো এটাকে 3 ধরে নাও, তাহলে এটা দিয়ে কাটো 4, 10কে 4 দিয়ে কাটো, দেখো 10কে 4 দিয়ে কাটলে 2.5, এই 2.5কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 0.025, 0.025 এর এরকম অপশন একটাই আছে, এ নাম্বার। ঠিক আছে, 0.025। ভাই কেমনে, 4 দিয়ে যদি এখন 5 দোকানে 10, অথবা এই যে 2 দিয়ে 4কে কাটো, 2 দিয়ে 4কে কাটলে কত হয়, 2 হয়। দেখো এই 2 দিয়ে 4কে কাটলে কত হয়, 2 হয়। 2 দিয়ে 5কে কাটলে কত হয়, 2.5। তো 2.5কে 100 দিয়ে ভাগ করলে 0.025, 0.025, হ্যাঁ 0.025 এর কাছাকাছি ভ্যালু কত আছে, এ নাম্বার আছে, এটাই অ্যান্সার। এরকম অপশন আর আছে, আর কোনোটা আছে 0.025, এরকম অপশন আর একটাও না, এ নাম্বার অ্যান্সার। দেখো আরেকবার বলতেছি, এই যে পাই দিয়ে 12কে কাটছি, পাইকে 3 ধরে নিছি, 3.1 ধরি নাই, 3 ধরছি, তাহলে পাই দিয়ে 12কে কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে 2, 2 দিয়ে 5কে কাটলে 2.5, 2.5কে 100 দিয়ে ভাগ করো, 0.025, 0.025। নেক্সট দেখো একটা সরল ছন্দিত স্পন্দন কণার সর্বোচ্চ বেগ আছে, বিস্তার আছে, তাহলে সর্বোচ্চ বেগ আছে, বিস্তার আছে, পর্যায়কাল চাইছে, একটাই সম্পর্ক, দেখো সর্বোচ্চ বেগের সাথে সম্পর্ক হচ্ছে 2π/ta, 2π/t ইন্টু হচ্ছে a। তাহলে আমি এখন পর্যায়কাল বাইর করব, সর্বোচ্চ বেগ দেওয়া আছে, তাহলে 2π, সর্বোচ্চ বেগ আছে দেখো 0.3, তাহলে এখানে লেখো 3/10, 3/10, আর এর ভ্যালু আছে দেখো 0.6, তার মানে 6/100, 6/100, 6/100। এখন দেখো ক্যালকুলেশন করো, এখন এটার ক্যালকুলেশন কেমনে করবা, এই যে এই 10 দিয়ে এই 100কে কাটলে 10 থাকে, এই 10 কিন্তু উপরের সংখ্যা, আসলে উপরের সংখ্যা, তো এই 10 দিয়ে এটারে কাটলে 10 থাকে, দেন 3 দিয়ে 6কে কাটলে 2 থাকে, দেন 2 দিয়ে 10কে কাটলে কত থাকে, 5 থাকে। তো এটার অপশন ছিল 2π/5, এটার অপশন ছিল 2π/5, 2π ডিভাইডেড বাই 5 এত সেকেন্ড, 2π ডিভাইডেড বাই 5 সেকেন্ড, এটাই অপশনে ছিল, হ্যাঁ এটাই অপশনে ছিল। আর নাইলে তুমি হচ্ছে 2π বলতে কত, আসলে 6.28, 2π এর ভ্যালু আসলে কত বলো তো, 2π ইকুয়াল টু 6.28, তো 6.28 কে 5 দিয়ে তুমি এমনিও নরমালি ভাগ করতে পারবা। ভাই এটা আরেকবার বললেন, ক্যালকুলেশনটা বুঝলাম না। এই যে Vmax ইকুয়াল 2π/ta, আমার এখানে Vmax দেওয়া আছে, এই যে সর্বোচ্চ বেগ দেওয়া আছে, দেখো সর্বোচ্চ বেগ দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে বলছে কি, পর্যায়কাল। তাহলে আমি এখান থেকে পর্যায়কাল বের করব কিভাবে, 2π/Vmax ইন্টু a। তো Vmax এর ভ্যালু আছে 0.3, তার মানে 3/10, 3/10, আর পর্যায়কালের ভ্যালু আছে 0.06, মানে 6/100। তাহলে এই 3 দিয়ে 6কে কাটলে 2, এই 10 দিয়ে 100কে কাটলে 10, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে নিচে থাকতেছে 5, উপরে 2π, তাহলে 2π/5, এটাই অপশনে ছিল। নেক্সট দেখো সরল দোল গতি সম্পন্ন একটা কণার বিস্তার আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে, সর্বোচ্চ দ্রুতি কত, তাহলে সর্বোচ্চ দ্রুতি, এখন দেখো কম্পাঙ্ক দেওয়া আছে, এখন প্রশ্নে বলছে কম্পাঙ্ক দেওয়া আছে আর বিস্তার দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক দেওয়া থাকলে ফর্মুলাটা হবে 2πfa। সর্বোচ্চ দ্রুতির 3টা ফর্মুলা তোমার মুখে মুখে থাকা লাগবে, সর্বোচ্চ দ্রুতির 3টা ফর্মুলা মুখে মুখে থাকা লাগবে, যে ওমেগা এ ইকুয়াল টু 2πfa ইকুয়াল টু হচ্ছে 2π/ta ইকুয়াল টু 2π/ta, এই 3টা ফর্মুলা একদম ঠুটস্থ থাকা লাগবে। দেন দেখো তাহলে 2 পায়ের ভ্যালু আছে কত, 3.14, 3.14। দেন দেখো এফ এর ভ্যালু আছে 25, মানে 2.5 মানে কি 25/10, আর এর ভ্যালু আছে 0.02, মানে 2/100, 2/100। ভাই ক্যালকুলেশনটা বুঝলাম না, সব দশমিকটাকে ভাঙায় নিবা, 2.5 কে লিখছি 25/10, আর 0.02 কে লিখছি 2/100। এখন ক্যালকুলেশনটা কেমনে করবা, দেখো ক্যালকুলেশনটা কেমনে করবা, এই যে দেখো 25 দিয়ে 100কে কাটলে 4 হয়,
তাহলে এই 2 2 এ 4, এই 4 কাটা, দেন 3.14 কে 10 দিয়ে ভাগ করলে 0.314 এত মিটার পার সেকেন্ড। 3.14 কে 10 দিয়ে ভাগ করলে 0.314। ভাই বুঝলাম না, এই যে 2 পাই 25/10, 2.5 কে লেখো 25/10, ঠিক আছে? তাহলে ইন্টু 2 বাই কত হবে, 100 হবে। দেখো 2 ইন্টু 3.14 ইন্টু 25/10 ইন্টু হচ্ছে 2/100, 2/100। তাহলে এই যে দেখো 3.14 25/10 ইন্টু 2 বাই কত, 100। তাহলে এইটা আমরা কি করছি, জাস্ট হচ্ছে এই 25 দিয়ে 100 কে কাটলে 4 হয়, এই 4 2 2 4 কাটা, 10 দিয়ে 3.14 কে ভাগ করলে 0.314 পাই/10 যেটা থাকে। দেখো এ সাইন ওমেগা টি, এই যে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি, এই সমীকরণের স্ট্যান্ডার্ডে সাজায় নাও এ সাইন ওমেগা টি। তাহলে সর্বোচ্চ বেগের সম্পর্ক কি হবে, সর্বোচ্চ বেগের সমীকরণ কি হবে, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ হবে, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তাহলে ওমেগা আছে কত, এই যে টি এর সহগী ওমেগা, তাহলে টি এর সহগী ওমেগা আর এর ভ্যালু আছে 50, তাহলে ইকুয়াল টু 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। দেখো এখানে ওমেগা দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ বেগ বাইর করতে পারবে না? ওমেগা দেওয়া থাকলে জাস্ট ওমেগা দিয়ে বিস্তারকে গুণ করে দিবা। এই যে দেখো ওমেগার ভ্যালু আছে টি এর সহগ 2 আর এর ভ্যালু আছে কত, 50, তাহলে 50 2 100, 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 100 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, সাম্যাবস্থান থেকে একটা সরল দোল গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হইলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, ভিম্যাক্স এর অর্ধেক হবে। ভাই বেগের সমীকরণটা মনে আছে? বেগের সমীকরণ হচ্ছে ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে বেগ। আর সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ ডিভাইডেড বাই 2। বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, এই কারণে 2 দিয়ে ভাগ করছি। বলছে সাম্যাবস্থান থেকে সরল দোলক গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হইলে সরণের মান বাইর করতে হবে, বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তাহলে যে ওমেগা ওমেগা কাটো, উভয় পক্ষকে বর্গ করো, তাহলে দেখো 4 স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বা দেখো আমরা এটাকে বলতে পারি 4x স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার। বা দেখো x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √3/2a, √3/2a। ভাই বুঝলাম না, আরেকবার বলেন। দেখো এটা আরেকবার বলতেছি, হ্যাঁ এটা একটু আরেকবার খেয়াল করো, এটা একটু আরেকবার খেয়াল করো। এই যে v ইকুয়াল টু ভি ম্যাক্স বাই 2, বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক। তাহলে আমরা এই বি এর ভ্যালুটা সমীকরণটা হচ্ছে ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ ডিভাইডেড বাই 2। তাহলে এটা কাটছি, বর্গ করলে এটা রুট চলে যাবে, এটা হবে স্কোয়ার বাই 4, 4 দিয়ে গুণ করে দিছি। তাহলে 4 স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল স্কোয়ার। তাহলে 4টা থেকে একটা গেলে 3টা থাকে। দেখো আমরা হচ্ছে তাহলে এরকম বলতে পারি যে এই যে এখানে লেখো যে আমাদের থাকতেছে কত বলতো, 4x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার থাকতেছে। তো সরণ বাইর করতে বলছে, এক্স বাইর করতে বলছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার বাই 4। তাহলে বা এক্স এর ভ্যালু আসতেছে কত বলো তো, এটাকে রুট করে দাও। এক্স ইকুয়াল টু আসতেছে দেখো প্লাস মাইনাস, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এটাকে রুট করে দিলে কত আসতেছে, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কত এ, ইন্টু হচ্ছে এ। ভাই এটা শর্টকাট কোনো ট্রিক্স নাই, শর্টকাট ট্রিক্স আছে, বাট শর্টকাট মনে রাখতে না পারলে এটা দিয়ে করবা। হ্যাঁ শর্টকাট যদি মনে রাখতে না পারো তাহলে এটা দিয়ে করবা, ট্রিক্স আছে। যদি বেগ সর্বোচ্চ বেগের 1/n গুণ হয়, যদি বেগ সর্বোচ্চ বেগের 1/n গুণ হয়, বা সর্বোচ্চ বেগের n গুণ হয়, বেগ সর্বোচ্চ বেগের 1/n গুণ হয় অথবা সর্বোচ্চ বেগের n গুণ হয়, n গুণ হলে আমাদের সরণের ভ্যালু হবে প্লাস মাইনাস রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n ইন্টু এ, ঠিক আছে? রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 ইন্টু n। ভাই বুঝলাম না এই শর্টকাট কেমনে অ্যাপ্লাই করবো, বুঝি নাই। ধরো সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বেগের 1/n গুণ অথবা সর্বোচ্চ বেগের n গুণ। তাহলে বলছে যে হচ্ছে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, তাহলে n এর ভ্যালু কত, 2। তাহলে n এর ভ্যালুটা 2 বসায় দাও, তাহলে 2 স্কোয়ার মানে কত, 4 থেকে 1 বাদ দাও 3, তাহলে উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে কত n এর ভ্যালু কত, 2 ইন্টু এ, n এর ভ্যালু কত, তাহলে এই যে √3/2 ইন্টু এ, 2 ইন্টু এ। তাহলে একটা প্রশ্ন করো, দেখো যদি তোমাকে বলে যে ভিম্যাক্স ইকুয়াল, ধরো বেগ সর্বোচ্চ বেগের, বলছে যে বেগের ভ্যালু সর্বোচ্চ বেগের কত গুণ হবে, বলছে যে বেগের ভ্যালু সর্বোচ্চ বেগের 1/3 হবে।
বেগের ভ্যালু সর্বোচ্চ বেগের কি হবে 1/3 হবে। তাহলে আমাদের স্মরণের ভ্যালু কত, স্মরণের ভ্যালু কত, তাহলে স্মরণের ভ্যালু কত হবে বলো তো? এই যে দেখো প্লাস মাইনাস রুট ওভার এন স্কোয়ার মানে 3² - 1 ডিভাইডেড বাই 3 ইন্টু এ। তাহলে 3² 9 থেকে একবার দিলে কত 8, 8কে রুট করলে কত হবে 2√2, তাহলে প্লাস মাইনাস 2√2 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু এ, 3 ইন্টু এ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেগ সর্বোচ্চ বেগের n গুণ হইলে। তারপরে ধরো তোমাকে বলছে যে বেগ সর্বোচ্চ বেগের কত গুণ 1/5 গুণ, 1/5 গুণ, তাহলে n এর ভ্যালু এখানে কত 5, সুতরাং স্মরণ হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার 24 ডিভাইডেড বাই হচ্ছে কত 5 ইন্টু এ। রুট ওভার 24কে তুমি বলতে পারো প্লাস মাইনাস 2√6 ডিভাইডেড বাই 5 ইন্টু এ, এরকম। হ্যাঁ, মানে এই টাইপসটা আমরা এইভাবে সলভ করতে পারবো যে বেগ সর্বোচ্চ বেগের 1/n গুণ অথবা সর্বোচ্চ বেগের n গুণ হইলে স্মরণের মান হবে প্লাস মাইনাস রুট ওভার n² - 1, n এর বর্গ থেকে 1 কমায় দিবা, নিচে হচ্ছে n যা আছে তাই ইন্টু এ। এখন দেখো স্পন্দন সম্পন্ন কণার ক্ষেত্রে, একটা সরল ছন্দিত স্পন্দন কণার ক্ষেত্রে ওমেগা স্কোয়ার ইকুয়াল কে বাই এম, তাহলে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এই যে ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে দেখো কে বাই এম, তাহলে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এখন বিভব শক্তি বা স্থিতি শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। একটা সরল ছন্দিত স্পন্দন কণা বা একটা স্প্রিং, এটার ক্ষেত্রে বিভব শক্তি কত হাফ কে এক্স স্কোয়ার, তাহলে কে এর পরিবর্তে বসায় দাও এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে বিভব শক্তি সরাসরি সমীকরণগুলো পরীক্ষায় কিন্তু চলে আসে যে বিভব শক্তি সমীকরণ কোনটা, তাহলে হাফ কে এক্স স্কোয়ার অথবা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে গতি শক্তি হবে হাফ কে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো যে এইটুকু ভুল হয়, এস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার না, এস মানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার না, এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর কে এর পরিবর্তে বসায় দাও হাফ এম ওমেগা স্কোয়ার। এই যে কে এর পরিবর্তে আমরা এম ওমেগা স্কোয়ারটাই যে এখান থেকে বসায় দিছি, হ্যাঁ, দেন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মোট শক্তি কত হবে এই বিভব শক্তি আর গতি শক্তির যোগফল হাফ কে স্কোয়ার, তাহলে মোট শক্তি হচ্ছে হাফ কে স্কোয়ার। তারপরে গতি শক্তি হচ্ছে এই দুইটা হচ্ছে গতি শক্তি আর বিভব শক্তি, এই দুইটা হচ্ছে আমাদের গতি শক্তি আর হচ্ছে বিভব শক্তি। তাহলে মোট শক্তি কি গতি শক্তি আর বিভব শক্তির মানে গুণফল। সমীকরণগুলো তাহলে একটু মনে করো, আরেকবার একটু হচ্ছে আমি লিখি এখানে, হ্যাঁ, আরেকবার একটু লিখি। তাহলে বিভব শক্তি হচ্ছে আমাদের দেখো হাফ কে এক্স স্কোয়ার, তারপরে গতি শক্তি হচ্ছে আমাদের হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের মোট শক্তি হচ্ছে তাহলে কি বলতো হাফ কে এ স্কোয়ার, মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এই তিনটা সমীকরণ আমাদের এখান থেকে লাগবে। এখন তোমাকে সম্পর্ক দিতে পারে যে গতি শক্তি বিভব শক্তির এত গুণ, মোট শক্তি বিভব শক্তির এত গুণ, এই প্রশ্নগুলো দিতে পারে। তাহলে সমীকরণ জানা লাগবে। তাহলে বিভব শক্তির সমীকরণ হাফ কে এক্স স্কোয়ার, আর গতি শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, হ্যাঁ, ডিউ 25-26 আসার সম্ভাবনা এখান থেকে অনেক বেশি, যে এই টপিকস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো যে কি ধরনের প্রশ্ন আসে, স্থিতি শক্তি ও গতি শক্তি সমান হইলে সরণ বিস্তারের মধ্যে সম্পর্ক কি। দেখো স্থিতি শক্তি আর গতি শক্তি সমান, তাহলে গতি শক্তি হচ্ছে হাফ কে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর স্থিতি শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই যে বলছে গতি শক্তি আর স্থিতি শক্তি সমান হইলে স্মরণের সাথে বিস্তারের সম্পর্ক কি হবে। তাহলে আমরা এইটা গতি শক্তি, এটা হচ্ছে স্থিতি শক্তি, যে হাফ কে কাটা দাও, দেখো তাহলে এ স্কোয়ারের ভ্যালু আসতেছে কত 2x স্কোয়ারের ভ্যালু আসতেছে স্কোয়ারের সমান, 2x স্কোয়ারের ভ্যালু আসতেছে স্কোয়ারের সমান, বা x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস a বাই রুট টু, এটার শর্টকাট আছে, বাট শর্টকাট না শিখে ব্রড রুলসটা শিখাই ভালো। এটারও শর্টকাট আছে যে যদি ইকে ইকুয়াল এন ইপি হয়, বিভব শক্তির এন গুণ হয়, তাহলে স্মরণ হবে প্লাস মাইনাস এ বাই রুট ওভার কত এন প্লাস ওয়ান। যদি গতি শক্তি বিভব শক্তির এন গুণ হয়, তাহলে স্মরণ হবে প্লাস মাইনাস এ বাই রুট ওভার এন প্লাস ওয়ান, এনের চাইতে এক বেশি হবে রুট ওভার। দেখো বলছে গতি শক্তি স্থিতি শক্তির সমান, গতি শক্তি স্থিতি শক্তি সমান মানে কত এক গুণ, তাহলে প্লাস মাইনাস এ বাই 1 + 1 √2। এখন ধরো তোমাকে বলছে যে গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ, তাহলে স্মরণ হবে কত প্লাস মাইনাস এই যে এ বাই রুট ওভার দ্বিগুণ বলছে, তাহলে 2 + 1, তাহলে কত হবে প্লাস মাইনাস এ বাই
√3 হবে, প্লাস মাইনাস a বাই √3। যদি 3 গুণ বলে, যদি 3 গুণ বলে যে গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে হচ্ছে এই x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই √3 প্লাস 1, 4 হবে, √4 মানে a/2 হবে, a/2 হবে এরকম। হ্যাঁ, a/2। এখন দেখো, একটা স্প্রিং দ্বিগুণ সংকুচিত প্রসারিত করা হয়, তাহলে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হয়? এই যে আমরা হচ্ছে এখানে x এর সাথে বর্গের সমানুপাতিক, ডাবল প্রপোর্শন x স্কয়ার, তাহলে x স্কয়ার অথবা ইপি ইকুয়াল টু, আমি যদি বিভব শক্তির কথা বলি, ইপি ইকুয়াল টু x স্কয়ার, তাহলে এটা দ্বিগুণ সংকুচন প্রসারণ করা হইলে আমাদের কত আসবে বলো? 2 স্কয়ার EP1, 2 স্কয়ার EP1 ইকুয়াল টু 4 EP1, 4 গুণ হবে হাফ x স্কয়ার না, x স্কয়ারের সাথে বর্গের সমানুপাতিক সম্পর্ক, তাহলে এইটা দ্বিগুণ সংকুচন প্রসারণ করলে এটা কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। এটা রাজশাহীতে গতবার আসছে, 4 গুণ হবে। দেখো 4 গুণ, 4 গুণ, 4 গুণ, 4 গুণ। নেক্সট দেখো, সরল দোল গতি সম্পন্ন একটা বস্তু যখন সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে থাকে, তাহলে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার মানে এটা সরণের ভ্যালু 2 সেন্টিমিটার, তো তার গতি শক্তি স্থিতি শক্তির 3 গুণ হইলে বিস্তার কত? এই যে বললাম, দেখো গতি শক্তি ইকুয়াল হচ্ছে স্থিতি শক্তির 3 গুণ, 3 গুণ, তাহলে n এর ভ্যালু কত? 3, n এর ভ্যালু কত? 3। তাহলে আমরা বলবো যে সরণ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই √3 প্লাস 1, 3 প্লাস 1। তাহলে দেখো আমাদের অ্যান্সার আসতেছে, বা আমার বিস্তারটা বাইর করতে বলছে, সরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, এটার অ্যান্সার প্লাস মাইনাস ছিল না, প্লাস মাইনাস ছাড়াই নিচ্ছি। ডিউ 22-23 এর প্রশ্ন, এবং ডিউ 23-24এও আসছে এখান থেকে। হ্যাঁ, ডিউ 23-24এও আমাদের হচ্ছে প্রশ্ন চলে আসছে। তাহলে দেখো এত সেন্টিমিটার, তাহলে সরণের ভ্যালু 2 আছে, তাহলে এই যে 2 আর 2 এ কত আসে? 2 গুণন 2 ইকুয়াল টু হচ্ছে a, বা a ইকুয়াল টু হচ্ছে 60 সেন্টিমিটার, a ইকুয়াল টু হচ্ছে 60 সেন্টিমিটার হবে। সরণ ইকুয়াল টু a/2 হবে। যদি 3 গুণ হয়, গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ হয়, তাহলে সরণ হবে প্লাস মাইনাস কত? প্লাস মাইনাস a/2, a/2। 3 গুণ মানে কি? √4, √4 কে রুট করা মানে সরণ হচ্ছে বিস্তারের কত? অর্ধেক, আর বিস্তার হচ্ছে সরণের দ্বিগুণ। তো বিস্তার বাইর করতে বলছে, সরণ দেওয়া আছে, বিস্তার হবে সরণের দ্বিগুণ, তার মানে 2 2 এ 4, 2 2 এ 4, 2 2 এ 4। তাহলে আমরা এখন কণার বিস্তার এ সাম্যাবস্থান থেকে কত দূরে বিভব শক্তি মোট শক্তির 1/4 হবে। এখন মোট শক্তির সাথে সম্পর্ক দিছে, তাহলে যদি তোমাকে এরকম বলে যে মোট শক্তি বিভব শক্তির n গুণ, মোট শক্তি বিভব শক্তির n গুণ, তাহলে সরাসরি করবা, সরাসরি অ্যান্সার করবা a বাই √n। এখানে আর প্লাস 1 করবা না, এখানে সরাসরি √n। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস √, গতি শক্তির ক্ষেত্রে কি করলা? n প্লাস 1 করলা, কারণ কি? ওই যে মাইনাস a স্কয়ার মাইনাস x স্কয়ার, মাইনাসটা ওই পাশে যায়, প্লাস হয়ে একটা বাইরে যাচ্ছে। কিন্তু মোট শক্তি বিভব শক্তির n গুণ বললে সরণ হবে প্লাস মাইনাস a বাই √, যত ততই হবে। তাহলে দেখো সরণের ভ্যালু হবে প্লাস মাইনাস √a বাই কত গুণ বলছে? বিভব শক্তি মোট শক্তির 1/4, বিভব শক্তি মোট শক্তির 1/4, তার মানে মোট শক্তি হচ্ছে বিভব শক্তির 4 গুণ, মোট শক্তি হচ্ছে বিভব শক্তির কত? 4 গুণ। তাহলে n এর ভ্যালু কত? এখান থেকে n এর ভ্যালু কত আসতেছে বলো? n এর ভ্যালু আসতেছে 4, n এর ভ্যালু 4। তাহলে এই যে a ডিভাইডেড বাই √4 মানে প্লাস মাইনাস a/2। ভাই এটার ব্রড রুলস ইজি, তাহলে ব্রড রুলসই মনে রাখবা, আর যদি ট্রিক্স মনে রাখতে পারো ট্রিক্স মনে রাখবা। দেখো যদি তোমাকে বলে যে ভাই মোট শক্তি বিভব শক্তির হচ্ছে 100 গুণ, বা মোট শক্তি বিভব শক্তির হচ্ছে 10 গুণ, বা হচ্ছে কত, যে কোনোটা ধরতে পারো, ধরো 5 গুণ, 5 গুণ, মোট শক্তি বিভব শক্তির 5 গুণ, তাহলে সরণ হবে প্লাস মাইনাস a বাই √5। ধরো এখানে বলছে 6 গুণ, তাহলে √6 এরকম। মোট শক্তি বিভব শক্তির যত গুণ, সরণ হবে প্লাস মাইনাস a বাই √, তত সরণ হবে প্লাস মাইনাস a বাই √, কত তত। ধরো আমাকে বলছে মোট শক্তি বিভব শক্তির 8 গুণ, বা হচ্ছে ধরো এরকম দিলাম যে 50 গুণ বা 30 গুণ, 30 গুণ, মোট শক্তি বিভব শক্তির 30 গুণ, তাহলে সরণ হবে প্লাস মাইনাস a বাই √30, a বাই √30। হ্যাঁ, √30। আর ব্রড রুলসে যদি করো তাহলে তো আরো ইজি। ব্রড রুলসে যে ভাই বিভব শক্তি মোট শক্তির 1/4, তাহলে মোট শক্তি বিভব শক্তির 4 গুণ, তাহলে মোট শক্তি কত? হাফ কে a স্কয়ার, আর বিভব শক্তি কত? হাফ কে x স্কয়ার। তাহলে এই যে হাফ কে কাটো, দেখো আমাদের এখান থেকে চলে আসতেছে কত? মোট শক্তি বিভব শক্তির 4 গুণ বলছে, তাহলে এখানে 4 ইন্টু হাফ কে x স্কয়ার, হাফ কে x স্কয়ার। তাহলে এই যে
হাফকে হাফকে কাইটা দাও, তাহলে হচ্ছে আমার এক্স এর ভ্যালু আসতেছে দেখো +-a/2। তো ব্রড মানে সূত্র ফর্মুলা জানা থাকলে তুমি ব্রড রুলসেও দ্রুত করে ফেলতে পারবা। যদি ফর্মুলা জানা থাকে তাহলে ব্রড রুলসেও দ্রুত করে ফেলতে পারবা। আর ট্রিক্স যদি জানা থাকে, মনে থাকে, তাহলে তুমি আসলে 1 সেকেন্ডে উত্তর করতে পারবা। 1 সেকেন্ডে। ধরো বিভব শক্তি মোট শক্তি বিভব শক্তির যত গুণ স্মরণ হবে +-a/√ওভার তত, a/√ওভার তত। নেক্সট দেখো, আমরা লাস্ট টপিক্স, এটাই আজকের ক্লাসের লাস্ট টপিক্স, বলতে সরল দোলক একটু বড় টপিক্স। এটা পড়লেই মোটামুটি ক্লাস শেষ। হ্যাঁ, এটা পড়লেই মোটামুটি ক্লাস শেষ। দেন হচ্ছে আমরা দেখো একটু স্প্রিংটা পড়ে ফেলি আগে। একটু আমরা হচ্ছে স্প্রিংটা পড়ে ফেলি, যে একটা স্প্রিংকে দেখো, একটা স্প্রিংকে m/n অনুপাতে যদি কাটো, এটা একটু পড়ে ফেলি, দেন এক ধাক্কায় সরল দোলক পড়ে ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখো যে একটা স্প্রিং সংক্রান্ত, একটা স্প্রিংকে m/n অনুপাতে যদি কাটা হয়, তাহলে প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক হবে m+n ডিভাইডেড বাই m/k, আর দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক হবে m+n ডিভাইডেড বাই n/k। ঠিক আছে, ধরো একটা স্প্রিংকে তুমি 3:5 অনুপাতে কাটছো, তাহলে প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে বলো তো? উপরে দুইটার যোগফল 8, নিচে প্রথম টুকরার অনুপাতের অংশটুকু ভাগ, দেন এতকে। তাহলে দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? উপরে হবে 8, দেখো উপরে হবে 8 আর নিচে হবে দ্বিতীয় টুকরার অনুপাতের ভাগ অংশ, দেন হচ্ছে অংশ ভাগ, দেন এটা এতকে। একটা স্প্রিংকে এত অনুপাতে কাটলে প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক হবে এদের যোগফল ডিভাইডেড বাই m, দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক হবে এদের যোগফল ডিভাইডেড বাই n/k। এখন দেখো, যদি এটা পরে করি, একটা স্প্রিংকে সমান 4 টুকরা করা হলো, সমান 4 টুকরা করা হয়েছে মানে কি? সবাইকে 1:1:1:1 অনুপাতে কাটছে। তো সমান অনুপাতে যদি কাটা হয়, তাহলে প্রত্যেক টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে দেখো তো? এই যে 1 + 1 + 1 + 1 প্রতি টুকরার, তার মানে একটা টুকরার কত? 1 দিয়ে ভাগ * k, তাহলে 4k। হ্যাঁ, 4k। দেখো তাহলে এইখানে আসলে আলটিমেটলি কি জানো? একটা স্প্রিংকে 4 ভাগের 1 ভাগ করে ফেলা। দেখো k = mg ডিভাইডেড বাই l, k = mg ডিভাইডেড বাই l, তাহলে k প্রপোর্শনাল 1/l। তো দৈর্ঘ্য যদি 1/4 করে ফেলো, দেখো দৈর্ঘ্য যদি 1/4 করে দাও, 1/4 করে ফেলো, তাহলে কত আসবে? 4k হয়ে যাবে। দেখো এই যে দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটারে কাইটা 4 ভাগের 1 ভাগ করলা, 4 ভাগ আগে যা ছিল তার 4 টুকরা করলা, 4 ভাগের 1 ভাগ করলা, তাহলে দৈর্ঘ্য 4 ভাগের 1 ভাগ হইলে স্প্রিং ধ্রুবক 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি এমনি মনে রাখতে পারো, সমান 4 টুকরা করছো, 1:1:1:1, দেন প্রত্যেক টুকরা স্প্রিং ধ্রুবক হবে 4k করে, প্রত্যেক টুকরা স্প্রিং ধ্রুবক হবে 4k করে। দেন দেখো আমাদের বলছে একটা স্প্রিংকে কেটে এমন ভাবে 2 ভাগে ভাগ করা হলো যে একটার দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ হয়। দেখো একটার দৈর্ঘ্য অপরটার দ্বিগুণও হয়, তার মানে 1:2 অনুপাতে কাটা হলো। অধিকতর লম্বা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? বড়টার। দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত? তাহলে এই যে উপরে হবে 3, নিচে হবে 2, 3/2k। দেখো একটা স্প্রিংকে এমন ভাবে কাটা হলো যাতে একটির দৈর্ঘ্য আর একটা ডাবল হয়, এটার দৈর্ঘ্য এটার ডাবল, মানে 1:2 অনুপাতে কাটছো। তাহলে বড়টার স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে উপরে যোগফল, নিচে বড়টার অনুপাত * k, তাহলে 3/2k। এটা 2/3k দেওয়া আছে কোন কোন বইতে, তাহলে এটার অ্যান্সার হবে সি নাম্বারটা। হ্যাঁ, সি নাম্বারটা এটা কোথাও 2k দেওয়া আছে। এই যে দেখো, তুমি নরমালি চিন্তা করো, এল ছোট হয়ে গেলে স্প্রিং ধ্রুবক বাড়বে, দৈর্ঘ্য ছোট হচ্ছে, তাহলে হচ্ছে স্প্রিং ধ্রুবক কি হবে? বাড়বে, বড় হওয়ার আগে যা ছিল তার চাইতে বাড়বে, আগে যা ছিল তার চাইতে বাড়বে। হ্যাঁ, নেক্সট এটা এবার জাহাঙ্গীরনগর আসছে, যে একটা স্প্রিংকে সমান 3 টুকরা করা হয়েছে, একটা স্প্রিংকে সমান 3 টুকরা করা হয়েছে। তো প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক হবে 3k। তো k1 এর ভ্যালু দেখো দেওয়া আছে = 3 গুণন 50। দেখো k1 এর ভ্যালু আছে 3 × 50, তাহলে 150 নিউটন পার মিটার হবে। হ্যাঁ, এই যে দেখো 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে সমান 3 টুকরা করা হইলে প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে? 3k, 3 গুণ হবে, আগের 3 গুণ, মানে 150 নিউটন পার মিটার হবে, 150 নিউটন পার মিটার হবে। এটার অ্যান্সারও কত? সি। তাহলে এখন আমরা হচ্ছে একটু শুধু সরল দোলকটা একটু পড়ে ফেলবো। হ্যাঁ, দেখো সরল দোলকটা আমরা পড়বো, একটু গুছায় পড়ে ফেলবো। তাহলে একটা সরল দোলকের ক্ষেত্রে তোমার কি কি তথ্য জানতে হবে? এই স্লাইডে জায়গা দেখো, সরল দোলকের কৌণিক বিস্তার রাখা হয় 4 ডিগ্রির চাইতে কম অথবা 4 ডিগ্রির সমান, এটা ইম্পর্টেন্ট।
যে 4 ডিগ্রির চাইতে কম অথবা 4 ডিগ্রি সমান রাখা হয়। কেন? এর চাইতে বেশি হয়ে গেলে সরল দোলকের যে পথটা এটা হচ্ছে আমাদের বৃত্তাকার হয়ে যাবে। দেন দোলনকাল হচ্ছে 2π√L/g, L/g। তাহলে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে দেখো g ইকুয়াল টু হচ্ছে 4π² L/t²। এই যে অভিকর্ষজ ত্বরণ যদি বাইর করতে বলো, তুমি সমীকরণটা একটু ভালো করে শিখার ট্রাই করো। দেখো এই যে t ইকুয়াল টু হচ্ছে 2π√L/g, √L/g। তো এটাকে যদি বর্গ করো তাহলে t² ইকুয়াল 4π² L/g, L/g। হ্যাঁ, এখন যদি ধরো তুমি এখান থেকে এরকম হইতে পারে যে L বাইর করবা, L বাইর করবা, তাহলে L হচ্ছে আমাদের gt² ডিভাইডেড বাই 4π², gt² ডিভাইডেড বাই 4π²। বা তুমি এখান থেকে অভিকর্ষজ ত্বরণ বাইর করবা, তাহলে হবে আমাদের কত? ধরো তুমি এখান থেকে কি করবা, অভিকর্ষজ ত্বরণ বাইর করবা, অভিকর্ষজ ত্বরণ বাইর করবা। তাহলে অভিকর্ষজ ত্বরণের সূত্র হবে 4π² L ডিভাইডেড বাই t²। তাহলে দেখো অভিকর্ষজ ত্বরণের সাথে কার্যকরী দৈর্ঘ্য কি সম্পর্ক? অভিকর্ষজ ত্বরণের সাথে কার্যকরী দৈর্ঘ্য সমানুপাতিক। দেন অভিকর্ষজ ত্বরণের সাথে হচ্ছে, অভিকর্ষজ ত্বরণের সাথে দেখো আমাদের এই পর্যায়কাল বা দোলনকালের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আর এইটার ক্ষেত্রে দেখো যে L প্রপোর্শনাল t², L প্রপোর্শনাল t² যখন g ধ্রুব থাকে, g ধ্রুব থাকে, বাকিগুলা ধ্রুব আর কি। এই যে L প্রপোর্শনাল t² আর t প্রপোর্শনাল দেখো √L, এইখান থেকে লাগবে t প্রপোর্শনাল √L, t প্রপোর্শনাল 1/√g, 1/√g। এইটাই সরল দোলক, এর বাইরে আসলে তেমন কিছু নাই। হ্যাঁ, দেখো এই দোলনকাল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যকে বর্গমূলের সমানুপাতিক, দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা ভালো করে দেখো। দেন অভিকর্ষজ ত্বরণের সাথে কার্যকরী দৈর্ঘ্য সমানুপাতিক, আর এই যে অভিকর্ষজ ত্বরণের সাথে দোলনকাল বর্গের ব্যস্তানুপাতিক আর দৈর্ঘ্যের সাথে, তাহলে এইটা যদি এইটা রুটের সমানুপাতিক হয় তাহলে এইটা হবে এইটার বর্গের সমানুপাতিক। এটা সহজ জিনিস যে t প্রপোর্শনাল √L, তাহলে L প্রপোর্শনাল t², এটারে 4 গুণ করলে এটা দ্বিগুণ হবে, আর এটারে দ্বিগুণ করলে এটা 4 গুণ হবে। ধরো দোলনকাল দ্বিগুণ করছো তাহলে দৈর্ঘ্য 4 গুণ হবে, আর কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ করছো তাহলে দোলনকাল হবে √2 গুণ, √2 গুণ। হ্যাঁ, এইখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এগুলা থেকে আমাদের আসলে পরীক্ষায় আসে, এইখান থেকে আসলে বেশি প্রশ্ন এইখান থেকেই পরীক্ষায় আসে। দেন দেখো আমরা হচ্ছে একটা স্প্রিং এর ক্ষেত্রে যদি দোলনকাল বের করতে বলে, স্প্রিং এর সংকুচন প্রসারণ দেওয়া থাকবে 2π√L/g এর পরিবর্তে শুধু x/g করে দিবা। দোলনকাল বর এবং বিস্তারের উপর ডিপেন্ড করে না। এটা এই যে দেখো, ধরো তুমি বর 100 গুণ করছো বা বিস্তার 100 গুণ করছো, যেহেতু কৃষিতে দোলনকাল থেকে প্রশ্ন আসবে, তাহলে এই টপিকসটা ভালো করে পড়ো। এই একটা টপিকস থেকেই কৃষিতে কমন পেয়ে যাবা, হ্যাঁ, বা চট্টগ্রামে কমন পেয়ে যাবা। তাহলে দোলনকালের ভর এবং বিস্তার কি করে না, দোলনকাল বর এবং বিস্তারের উপর নির্ভর করে না। তাহলে বর যত গুণই করো, বিস্তার যত গুণই করো, এটার উপর ডিপেন্ডস করবে না। ধরো বিস্তার 5 গুণ করছো, দোলনকাল যা আছে তাই থাকবে। একটা সরল দোলকের দোলনকাল ডিপেন্ড করে কার উপর? একটা সরল দোলকের দোলনকাল ডিপেন্ড করে এর কার্যকরী দৈর্ঘ্যের উপর আর এর অভিকর্ষজ ত্বরণের উপর। ঠিক আছে, আর কার্যকরী দৈর্ঘ্যটা দেখো সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ, এই দুইটার যোগফলের সমষ্টি। দেন সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়, সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়। এটা কি মেডিকেল আসছে? হ্যাঁ, মেডিকেলে মনে হয় আসছে। দেন দেখো চাঁদে এটা হচ্ছে আমাদের 1/6, চাঁদে অভিকর্ষজ ত্বরণ 1/6 হইলে কার্যকরী দৈর্ঘ্য 1/6 হবে, কারণ কার্যকরী দৈর্ঘ্যের সাথে অভিকর্ষজ ত্বরণ সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক। এটা জাহাঙ্গীরনগর 20-21 আসছে। হ্যাঁ, যে কার্যকরী দৈর্ঘ্যের সাথে আমাদের এই অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কি। তাহলে সরল দোলক থেকে কি কি নির্ণয় করা যায়, এগুলা প্রশ্ন আসে। তাহলে সরল দোলকের সাহায্যে যে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়, মেডিকেলে চলে আসছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আর সরল দোলকের দোলনকাল আসলে এটাই পরীক্ষায় যেহেতু আসবে, দোলনকালটাকে চিনতে হবে। একবার ঠিক শব্দ করতে যেই সময় লাগে ওইটারে 2 দিয়ে গুণ করলেই দোলনকাল পাওয়া যায়। তাহলে 2 × একবার ঠিক শব্দ করার সময়, অথবা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে যে সময় লাগে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে যে সময় লাগে, এটারে 2 দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে এটাই হচ্ছে দোলনকাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় আবার ফেরত আসার সময়, তাহলে যাওয়ার সময় দেওয়া আছে অথবা আসার সময় দেওয়া আছে, এটা 2 দিয়ে গুণ করলে দোলনকাল পাবা। ঠিক আছে, দোলনকাল পাবা। এখন দোলনকাল হচ্ছে দেখো, এই যে দোলনকাল বাইর করবা কেমনে, সময়কে দোলন সংখ্যা দিয়ে ভাগ করবা। ধরো মিনিটে 30টা দোলন দেয়,
মিনিটে 30টা দোলন দেয়, তাহলে 60 সেকেন্ডে 30টা দোলন দেয়, দোলনকাল 2 সেকেন্ড। তারপরে কম্পাঙ্ক তাইলে কি হবে, এটার উল্টা n/t হবে। কম্পাঙ্ক মনে রাখার দরকার নাই, পর্যায়কাল মনে রাখো, যে সময় ডিভাইডেড বাই দোলন সংখ্যা। দেখো তাহলে একটা সরল দোলক মিনিটে 20 বার দোলন দেয়, তাহলে দোলনকাল কত? মিনিটে 20 বার দোলন দেয়, এই যে দেখো মিনিটে, মিনিট মানে 60 সেকেন্ডে 20 বার দোলন দেয়, তাহলে দোলনকাল হচ্ছে 3 সেকেন্ড। দোলনকাল হচ্ছে কত? 3 সেকেন্ড। 3 সেকেন্ড, তাহলে দোলনকাল 3 সেকেন্ড হলে ফ্রিকোয়েন্সি হবে কত? 1/3 মানে 0.33 হার্জ। 0.33 হার্জ, এটা হচ্ছে কি হবে? ফ্রিকোয়েন্সি হবে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 0.33 হার্জ। এটা আমরা এখান থেকে বাইর করতে পারবো, সিলেট কৃষিতে আসছে। তাহলে মিনিটে 20 বার দোলন দেয়, তাহলে 60 সেকেন্ডে 20টা দোলন দেয়, তাহলে দোলনকাল 3 সেকেন্ড। দোলনকাল 3 সেকেন্ড, হ্যাঁ ওকে। এখন দেখো সেকেন্ড দোলকে, যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলনকাল, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময়টাই অর্ধ দোলনকাল, সময় লাগে 1 সেকেন্ড। তার মানে অর্ধ দোলনকাল 1 সেকেন্ড আর দোলনকাল 2 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক কত হবে? 1/2, 0.5 হার্জ। এটা ইম্পর্টেন্ট, একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0.5 হার্জ। একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য দেখো, একটা সেকেন্ড দোলকের, একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, একটা সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাহলে 2 স্কয়ার আর 4 কাটা। দেখো এই যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য চাইছে, তাহলে এই যে 2 স্কয়ার আর হচ্ছে 4, এটা কাটা, তাহলে g/π স্কয়ার থাকে, g/π স্কয়ার। তোমরা এটা একটু শিখে রাখবা, হ্যাঁ। এই জি এর ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পাই স্কয়ারের সমান, পাই স্কয়ারের সমান। তাহলে তুমি যদি হচ্ছে জি কে রুট করো, এটারে পাই দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি 1 এর কাছাকাছি আসবে। ঠিক আছে, তাহলে রুট ওভার জি, জি কে রুট করে পাই দিয়ে কাটা, এটা এখানে থাকুক ক্যালকুলেশনের সুবিধার জন্য। জি কে রুট করে পাই দিয়ে কাটলে অ্যাপ্রক্সিমেট 1 এর কাছাকাছি চলে আসবে, একদম কাছাকাছি, হ্যাঁ। তাহলে এটাকে তুমি 1 লিখতে পারবা, যে জি এর বর্গমূল, এটারে পাই দিয়ে কাটতে পারবা, কত হবে? 1 হবে। আবার জি ইকুয়াল টু হচ্ছে পাই স্কয়ারের সমান, দেখো পাইকে বর্গ করে দেখো 9 পয়েন্ট, মানে পাই স্কয়ারের মানটা জি এর চাইতে একটু বেশি হয়, কিন্তু ওই 9.8 এর ঘরের এইখানে আসবে, হ্যাঁ। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ আর পাই স্কয়ার এটা অলমোস্ট সিমিলার। দেন দেখো, তাহলে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে g/π স্কয়ার, তাহলে জি কে পাই স্কয়ার দিয়ে ভাগ করলে একদম অ্যাপ্রক্সিমেট 1 এর কাছাকাছি, একদম দেখো 0.99993, মানে অলমোস্ট এটারে 1 ধরা যায়, অথবা 99.3 সেন্টিমিটার, অথবা 3.36 ফুট। এটা অনেক বেশি পরীক্ষায় আসে। তো তোমাকে শুধু প্রশ্নটা এইভাবেই দিবে না, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, বলবে কি যেই দোলক মিনিটে 30টা দোলন দেয়, যেই দোলক মিনিটে 30টা দোলন দেয় তার কার্যকরী দৈর্ঘ্য কত? জি/π স্কয়ার। এই যে কোনো চারটার যে কোনো একটা অপশনে থাকতে পারে, যে কোনো চারটা যে কোনো একটা অপশনে থাকতে পারে। একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত হবে? তাহলে 9.993 মিটার, 0.993 মিটার। এখানে অপশন দুইটা দেওয়া, একটা সেন্টিমিটার করে দাও, 0.993 মিটার, এটার একটা সেন্টিমিটার করে দাও, হ্যাঁ। 0.993 মিটার একটা সেন্টিমিটার করে দাও, তাহলে বি নাম্বার অ্যান্সার। দেখো সেন্টিমিটার করে দাও, তাহলে অ্যান্সার কত? বি নাম্বার। একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, বা অথবা তোমাকে বলবে 0.5 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট দোলকের, এত কম্পাঙ্ক বিশিষ্ট দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। এইটাও তোমাকে হচ্ছে আলটিমেটলি প্রশ্ন দিতে পারে, হ্যাঁ। এটাও তোমাকে আলটিমেটলি প্রশ্ন দিতে পারে যে 0.5 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। তাহলে একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত হবে? একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত হবে এটা না বইলা তোমাকে বলবে 0.5 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট। তো 0.5 হার্জ কম্পাঙ্ক কার? সেকেন্ড দোলকের। তাহলে আমাদের কত আসবে বলো? ওই 0.993 মিটার, অথবা 99.3 সেন্টিমিটার, অথবা 3.36 ফুট। দেখো যেখানে অভিকর্ষ ত্বরণ এত, সেখানে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? এই যে খুলনা ভার্সিটিতে আসছে কতবার, জগন্নাথে কতবার আসছে, তাহলে কত হবে বলো? 99.29 সেন্টিমিটার, 99.29 সেন্টিমিটার, 99.3 সেন্টিমিটার, অথবা 99.29। সেকেন্ড দোলক মিনিটে কতবার দোলন দেয়? একটা সেকেন্ড দোলক মিনিটে কতবার দোলন দেয়? তাহলে দোলন সংখ্যা বাইর করতে বলছে। তাহলে একটা সেকেন্ড দোলক মিনিটে কতবার দোলন দেয়? দেখো 30 বার দোলন দেয়।
একটা সেকেন্ড দোলক মিনিটে 30 বার দোলন দেয়। এই যে আমাদের দোলন সংখ্যা বাইর করতে বলছে, তাহলে দোলনকাল সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে সে 30টা দোলন দেয়। যেই দোলক মিনিটে 30 বার দোলন দেয় তার দোলনকাল কত? যেই দোলক মিনিটে 30 বার দোলন দেয়, যেই দোলক মিনিটে 30 বার দোলন দেয়, তার মানে এটা সেকেন্ড দোলক, এটা সেকেন্ড দোলক, তাহলে তার কার্যকরী দৈর্ঘ্য কত? জি বাই পাই স্কয়ার। তো জি বাই পাই স্কয়ার মানে কত? 0.993 মিটার, অথবা 99.3 সেন্টিমিটার, অথবা 3.36 ফুট। ঠিক আছে, 3.36 ফুট। এখন দেখো যে এইটা একটা এখান থেকে প্রশ্ন আসে যে মিনিটে সেকেন্ড দোলকের দোলন সংখ্যা 30টা, চাঁদে নিয়ে গেলে সেকেন্ড দোলকের দোলনকাল হয়ে যাবে 4.5 মিটার পার সেকেন্ড, সরি 4.5 সেকেন্ড। আর চাঁদে যায় অভিকর্ষ ত্বরণ কম হয় না, তাহলে অভিকর্ষ ত্বরণের সাথে আমাদের দেখো এই যে সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ ত্বরণের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে চাঁদে যায় অভিকর্ষ ত্বরণ কমে যায়, দোলনকাল বেড়ে যায়, দোলনকাল বেড়ে গেছে, 4.5 হয়ে গেছে। এটা মুখস্থ রাখবা, তাহলে চাঁদে দোলনকাল আলাদা বাইর করতে হবে না। ভূকেন্দ্র, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ, এই তিনটা জায়গায় অভিকর্ষ ত্বরণ শূন্য, ওজন শূন্য, তাহলে দেখো আমাদের দোলনকাল কি আসবে? 1/0 মানে কি? ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি। আর ফ্রিকোয়েন্সি হবে আমাদের কি? 1/∞ মানে কত? 0। তাহলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ, ভূকেন্দ্র, এই তিনটা জায়গায় অভিকর্ষ ত্বরণ শূন্য, ওজন শূন্য, কম্পাঙ্ক শূন্য, তাহলে পর্যায়কাল কত হবে? ইনফিনিটি। এই যে দেখো খুলনা ভার্সিটি 25-এ গতকালকে আসছে, ঠিক আছে, খুলনা ভার্সিটিতে গতকাল এটা চলে আসছে। তাহলে এই জিনিসগুলা এখান থেকে ইম্পর্টেন্ট, এই তিনটা প্লেস ভেরি 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 স্টার, ভেরি ভেরি স্টার। এখান থেকে কৃষিতে প্রশ্ন আসছে, ওই যে দেখো এগ্রি 19-20-এ দিয়ে দিছে যে ভূকেন্দ্র, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ, যে কোনোটা দেওয়া থাকতে পারে, যে বলবে মহাকাশে একটা সরল সেকেন্ড দোলকের দোলনকাল কত? অসীম। কম্পাঙ্ক কত? শূন্য। কি ভূকেন্দ্রে সেকেন্ড দোলকের দোলনকাল কত? অসীম। কম্পাঙ্ক কত? শূন্য। ঠিক আছে, কম্পাঙ্ক কত? শূন্য। নেক্সট দেখো যে সরল দোলকের সূত্র সমূহ, 4টা সূত্র আছে আসলে। একটা সূত্র এই যে দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক যখন অভিকর্ষ ত্বরণ ধ্রুব থাকে। আর সমকাল সূত্র হচ্ছে তুমি যদি 100টা দোলক নিয়ে আসো, সবগুলা দোলক যদি একই জায়গায় থাকে, একই স্থানে, অভিকর্ষ ত্বরণ সমান, আর দৈর্ঘ্য যদি সেম হয়, তাহলে তাদের দোলনকালও সেম হবে। একই দৈর্ঘ্য একই স্থানে এদের দোলনকাল সেম হবে। দেন দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে টি প্রপোর্শনাল √/L। যখন আমাদের অভিকর্ষ ত্বরণ ধ্রুব থাকে তখন একটা দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ত্বরণের সূত্র হচ্ছে একটা, যখন দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকে, ধ্রুব থাকে, তখন সরল দোলকের দোলনকাল হচ্ছে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর বরের সূত্র হচ্ছে বরের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে ববের সূত্র। তার মানে তুমি এটার পিতল দিয়ে বানাও, সোনা দিয়ে বানাও, লোহা দিয়ে বানাও, তামা দিয়ে বানাও, দোলনকাল জাস্ট বরের উপর ডিপেন্ড করে না, বরের উপর ডিপেন্ড করে না। এটা অনেক জায়গায় আসছে। আর এই যে বিস্তারের ভ্যালুটা মনে রাখবা, বিস্তারের ভ্যালুটা মনে রাখবা। এই জায়গা থেকে প্রশ্ন আসে, পর্যায়কাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? এগুলো পারবা না, এখন ইজি প্রশ্ন। দেখো কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে, তাহলে বাইর করতে বলছে কাকে? কার্যকরী দৈর্ঘ্য, এটাকে বামে রাখবা। তাহলে কার্যকরী দৈর্ঘ্য প্রপোর্শনাল টি স্কয়ার। দোলনকাল দ্বিগুণ করতে হইছে, তাহলে দোলনকাল দ্বিগুণ করতে হইলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করতে হবে। দোলনকাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করতে হবে। দোলনকাল দ্বিগুণ করতে হলে দেখো দেখো তাহলে হচ্ছে আমাদের কি হবে বলো? 4 গুণ করতে হবে। ওকে ওকে, ক্লাসের এগুলা দিয়ে হবে কিনা? তুই একজন কমেন্ট করতেছো, ক্লাসে যা পড়াইতেছি তুমি যেই ভার্সিটিতেই পরীক্ষা দাও এগুলা দিয়েই হবে। এর বাইরে প্রশ্ন যদি আসেও দুই একটা, এর বাইরে আসার সম্ভাবনা নাই, কোনো ভার্সিটিতে আসার সম্ভাবনা নাই। যদি আসে তাইলে হচ্ছে আলটিমেটলি তুমি ওই 1-2টা প্রশ্ন ছাড়াই চান্স পাবা, ওইটা অন্যরাও পারবে না যেটা আসবে। তার মানে তোমাদেরকে একদম সবই পড়ায় দেওয়া হচ্ছে, এরকম মনে করে না বাদ দিয়ে পড়াইতেছি। তাহলে টি কত, ওমেগা কত, দোলকের দোলনকাল অর্ধেক হইলে কার্যকরী দৈর্ঘ্য কত? দেখো কার্যকরী দৈর্ঘ্যের সাথে বর্গের সমানুপাতিক, তাহলে এই যে এল প্রপোর্শনাল টু, দেখো L2 ইকুয়াল দোলকের দোলনকাল অর্ধেক করে দিছো, দোলকের দোলনকাল হচ্ছে অর্ধেক করে দিছো, অর্ধেক করে দিছো, তাহলে টি এর জায়গায় অর্ধেক বসাও, অর্ধেকের বর্গ করে দাও, তাহলে কার্যকরী দৈর্ঘ্য হবে কত? 4/1 কার্যকরী দৈর্ঘ্য হবে 4/1। তাহলে দোলনকাল যদি অর্ধেক করো, দোলনকালের জায়গায় জাস্ট অর্ধেক করে বর্গ করে দাও, তাহলে এইটা অর্ধেক করলে এটা হবে আমাদের 1/4। টি কত? তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2π√L/g, টি ইকুয়াল টু √L/g। তাহলে ওমেগা কত?
ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 2π/t, 2π/t। তাহলে দেখো 2π ডিভাইডেড বাই 2π √L/g। তাহলে এই যে দেখো 2π কাটো, তাহলে √g/L হবে, √g/L। ঠিক আছে, 2π কাটো, √g/L হবে। ভাই বুঝলাম না, ওমেগা বলতে হচ্ছে 2π/t, তাহলে 2π আর t এর সমীকরণ 2π √L/g, তাহলে 2π কাটা, 2π কাটা, তাহলে L/g উল্টে যায় হবে g/L। এটা আমাদের গুচ্ছ 21/22 আসছে, এটা রাজশাহী 21/22 আসছে। হ্যাঁ, এই যে দেখো 2π কাটো, দেন এটা পোল্টি খায় কত হবে, √g/L হয়ে যাবে। একটা সরল দোলকের দোলনকালের অনুপাত 2:3 হইলে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে কার্যকরী দৈর্ঘ্য বাইর করতে বলছে টি, এই যে দেখো এগ্রি 23-24 আসছে, তাহলে এইটার অনুপাত কত হবে, কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত হবে, দেখো এটাকে বর্গ করতে হবে, 2² হচ্ছে 3², 2² 3², 4:9, 4:9, 2² 3², 4 কত হবে, 9 হবে, 4:9। হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে বলো, 4:9 হবে, 4:9। সুভা তাসনিম বলে যে এগুলা স্লাইড পড়াচ্ছে নাকি কোনো কোশ্চেন ব্যাংক। ভাই স্লাইডের মধ্যেই কোশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে, কিন্তু কোশ্চেন ব্যাংকের মধ্যে স্লাইড নাই। ওকে, এখানে কোশ্চেন ব্যাংক আছে, সব এইলা কি আলাদা পড়াইতেছি। দেখো একটা সরল দোলক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় নেয় 2 সেকেন্ড, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় নেয় 2π সেকেন্ড, তাহলে দোলনকাল হবে 2 × 2π ইকুয়াল টু 4π সেকেন্ড, 4π সেকেন্ড, 4π সেকেন্ড। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার যে সময়, এটার 2 দিয়ে গুণ করলে দোলনকাল পাওয়া যায়। ফার্স্টে গতবার একটা আসছে এই চ্যাপ্টার থেকে। দেন দোলকটার কার্যকরী দৈর্ঘ্য কত, দেন দোলকটার কার্যকরী দৈর্ঘ্য কত, দেখো কার্যকরী দৈর্ঘ্য হবে g/t² ডিভাইডেড বাই 4π²। তাহলে এই জি এর ভ্যালু এখানে থাকলো, t² এর ভ্যালু কত, দেখো 16π², আর নিচে আছে 4π², তাহলে 4π² দিয়ে 16π² কে কাটলে 4g হয়, 4g এর ভ্যালু কত জানো, 4 নং 36, 4 8 32। দেখো 9.8 কে 4 দিয়ে গুণ করো, 4 নং 36 আর 4 8 32 কে লেখো 3.2, তার মানে 39.2। ভাই কেমনে গুণ করলেন, এই যে 4 নং 36 অথবা 40, 4 10 40 থেকে 4 10 40 থেকে 0.8 বাদ দিয়ে দাও, 40 থেকে 0.8 বাদ দিলে 39.2 হয়। ঠিক আছে, 40-এর কাছাকাছি অপশন কোনটা আছে দেখো, 39.2। এটা এমনিও তুমি হচ্ছে বাইর করতে পারবা, জি এর মান 10 ধরে নিলেও তুমি বাইর করতে পারবা, 40-এর কাছাকাছি 39.2, তাহলে 39.2 এত হচ্ছে মিটার, এত হচ্ছে মিটার। তাহলে দেখো এই যে এইটাই তোমরা অনেকে ধরতে পারবে না, যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যে সময়টা লাগে, এটার 2 দিয়ে গুণ করলে দোলনকাল পাওয়া যায়। হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে দোলনকাল পাওয়া যায়। একটা সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হইলে তার কার্যকরী দৈর্ঘ্য কতটুকু করতে হবে? তাহলে একটা সরল দোলকের দোলনকাল 3 গুণ করছো, এটা এই যে দেখো গতবার চট্টগ্রামে আসছে, তাহলে দোলনকাল 3 গুণ করলে কার্যকরী দৈর্ঘ্য 9 গুণ করতে হবে। এগুলা ইজি প্রশ্ন। এখন ধরো যে কার্যকরী দৈর্ঘ্য 2 গুণ করছো, কার্যকরী দৈর্ঘ্য 2 গুণ করছো, তাহলে দোলনকাল কতটুকু করতে হবে? তাহলে √ওভার করবা, এল কে √ওভার করবা, তাহলে তখন হচ্ছে √2, দেখো √ওভার এল, তাহলে √2t1, √2t1। কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ করতে হইলে, কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ করছো, দোলনকাল কত গুণ হবে? তাহলে টি প্রপোর্শনাল হচ্ছে √ওভার এল, এল দ্বিগুণ করছো, তাহলে এটা হবে √2 গুণ বা 1.41 গুণ, 1.41 গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের গতবার চট্টগ্রামে চলে আসছে 24-25। ওকে, নেক্সট একটা সেকেন্ড দোলকের দোলনকাল, একটা সেকেন্ড দোলকের দোলনকাল, আসলে এটা এরকম বলা যাবে না, একটা সরল দোলকের দোলনকাল বা একটা দোলকের দোলনকাল 3 সেকেন্ড। ঠিক আছে, একটা দোলকের দোলনকাল 3 সেকেন্ড, দৈর্ঘ্য দ্বিগুণ করতে হইলে দোলনকাল কত হবে? এই যে দেখো এটা এগ্রি 20-21, এই যে গাজীপুর কৃষি। ঠিক আছে, √ওভার কত এল, √ওভার এল। তাহলে একটা সেকেন্ড দোলকের, একটা সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করছো, তাহলে আদি দোলনকাল ছিল 3 সেকেন্ড, তাহলে 1.41 দিয়ে 3 সেকেন্ডকে গুণ করে দাও, তাহলে দেখো 3 14 কত হয়, অথবা 3 একে 3 3 4 12, 12, তার মানে হচ্ছে 4.23 সেকেন্ড, 4.23 সেকেন্ড। 141 কে তুমি 3 দিয়ে গুণ করো, 423 হবে। হ্যাঁ, 423, 3 14 42 আর 3 একে 3 42, তার মানে এখানে তোমার 4 পয়েন্ট কত আসবে, 3 আসবে, 4.23। এই যে 3 একে 3 3 4 12,
12 কে লেখো এত, দেন এই যে দেখো 4.2, ঠিক আছে। 3 একে 3, 3 4 12 কে লেখো 1.2, এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবা, এটা ইজি ইজি, তাহলে পারবা। দেখো নেক্সট, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি এত গুণ বৃদ্ধি করা হয় তবে দোলনকাল কত হবে? দোলনকাল কত হবে? হ্যাঁ, এই যে এত গুণ বৃদ্ধি করা হয় বলতে আবার তুমি এরকম করিও না যে 2.25 প্লাস 1, তাহলে অ্যান্সার অপশনে পাবা না, দেখবে অ্যান্সার মিলতেছে না। এত গুণ বৃদ্ধি মানে এত গুণ করা হয়েছে, সোজা কথা। প্রশ্ন করতে তোমাকে বুঝাইছে যে দোলনকাল যদি পার্সেন্ট থাকতো তাহলে যোগ করা লাগতো, 100 যোগ করা লাগতো, কিন্তু এটা তো পার্সেন্টে না। তার মানে তোমাকে বলছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2.25 গুণ করা হয়েছে, তাহলে দোলনকাল কত হবে? তাহলে এই যে 2.25 গুণ ইন্টু T1, তাহলে 2.25 কে যদি তুমি হচ্ছে কোনো কোনো বইতে দেখবা এটা ওইভাবে দিছে, কিন্তু এখানে অপশনে দেখবা অ্যান্সার নাই, তো তখন কি করবা? 3.25 এটার রুট করতে পারবা, এটার অ্যান্সার পাবা না। তাহলে 2.25 কে রুট করলে কত হয়? 1.5 হয়। আর T1 এর ভ্যালু 2, তাহলে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। হ্যাঁ, T1 এর ভ্যালু 2 ইকুয়াল টু কত? 3 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয় তাহলে এর দোলনকাল কত হবে? 3 সেকেন্ড হবে, 1.5 গুণ হবে। এই যে 2.25 মানে 225, 225 কে রুট করলে 15 হয়, তো 2.25 কে রুট করলে 1.5 হবে, 1.5 হবে। হ্যাঁ, 1.5 হবে, 1.5 হবে। নেক্সট দেখো, 1.5 সেকেন্ড হবে না, 1.5 গুণ হবে, ঠিক আছে। 1.5 গুণ বা 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তো অনেকেই 1.5 বাইর করে টাচ করে এ দাগায় দিবে, এ দাগানো যাবে না, এ কাটা। নেক্সট দেখো, একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করা হলে দোলনকাল কত হবে? তাহলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করছো, তাহলে দোলনকাল কত হবে? দেখো এই যে এটা 4 গুণ করছো, তাহলে দোলনকাল হবে আমাদের একই প্রশ্ন, এখান থেকেই প্রশ্ন আসলে আসে, দোলনকাল হবে 2 গুণ, দোলনকাল হবে 2 গুণ। কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল দ্বিগুণ হবে, যে এটা 4 গুণ করছো এটা দ্বিগুণ হবে, এটা দ্বিগুণ হবে। দেখো এই যে কি পরিমাণ ভার্সিটিতে আসলে এই প্রশ্নগুলো আসছে। নেক্সট দেখো, যে 50 সেন্টিমিটার দীর্ঘ সরল দোলক মিনিটে 40 বার দোলন দেয়, তাহলে মিনিটে 40 বার দোলন দেয়, 60 সেকেন্ডে 40 বার দোলন দেয়, তার মানে দোলনকাল 1.5 সেকেন্ড, দোলনকাল 1.5 সেকেন্ড। 60 মিনিটে 40 বার দোলন দেয় মানে কি? 60 সেকেন্ডে সে 40টা দোলন দিতেছে, দোলনকাল 1.5 সেকেন্ড। তাহলে 50 সেন্টিমিটার দীর্ঘ ছিল, এর দৈর্ঘ্য দেখো 200 সেন্টিমিটার করে দিছ, তাহলে দেখো দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করছো, মানে দৈর্ঘ্য 4 গুণ, 4 গুণ দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় তাহলে দোলনকাল কত হবে? দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় তাহলে দোলনকাল কত হবে বলো? 2 গুণ হবে, দোলনকাল হবে 2 গুণ। 2 গুণ মানে আগে ছিল 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড, এখন হলো 3 সেকেন্ড, 3 সেকেন্ড। ভাই বুঝলাম না কি কি করলেন কাহিনীটা? কাহিনীটা হচ্ছে যে শুরুতে 50 সেন্টিমিটার লম্বা একটা সরল দোলক যেটা মিনিটে 40 বার দোলন দিতেছে, তার মানে শুরুতে আমার দোলন কাল আছে হচ্ছে কত? শুরুতে মিনিটে 40 বার দোলন দিতেছে, মানে সে দোলন কাল আছে 1.5 সেকেন্ড। এখন এই দোলকের দোলন কাল 200, দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করে দিছি, তাহলে 4 50 200, দেখো 4 গুণ করে দিছি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কত হবে? দ্বিগুণ হবে। কার দ্বিগুণ? আদিমানের দ্বিগুণ, মানে এখন 3 সেকেন্ড হয়ে গেছে। তো এই অবস্থায়, এই অবস্থায় 60 বার দোলন দিতে কত সময় লাগবে? এই অবস্থায় 60 বার দোলন দিতে কত সময় লাগবে? তাহলে দোলনকাল ইনটু হচ্ছে n, তাহলে 60 বার দোলন দিতে কত সময় লাগবে? 60 বার দোলন দিতে কত সময় লাগবে? দেখো 3 সেকেন্ড দোলনকাল, দেন 60 বার ইকুয়াল টু 180 সেকেন্ড সময় লাগবে। যে এই অবস্থায় তার দোলন দিতে দেখো এই অবস্থায়, এই অবস্থায় তার হচ্ছে কত সময় লাগবে? 180 সেকেন্ড সময় লাগবে, 180 সেকেন্ড। শুরুর অবস্থা কিন্তু বলে নাই, বলছে যে যখন দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করছো, দৈর্ঘ্য 4 গুণ করছো, তখন কিন্তু দোলনকাল আর 1.5 সেকেন্ড নাই, তখন 3 সেকেন্ড হয়ে গেছে। তো দোলনকাল 3 সেকেন্ড, এই অবস্থায় 60 বার দোলন দিতে কত সময় লাগবে? তাহলে এই যে এই দোলনকাল ইকুয়াল টু হচ্ছে n টি বাই n, টি বাই n। তাহলে n বাইর করতে বলছে, টি বাইর করতে বলছে যে কত সময় লাগবে 60 বার দোলন দিতে, তাহলে 3 60 180 সেকেন্ড। এটা ভেরি গুড কোশ্চেন, এগ্রিতে আসছে 21-22। দেন দেখো, দোলকের দোলনকাল 50% বাড়ানো হলে কার্যকরী দৈর্ঘ্য কত বাড়বে? যারা কাজ শক্তি ক্ষমতা ক্লাস করছো অ্যান্সার দিয়ে ফেলো, কাজ শক্তি ক্ষমতা ক্লাস করছো, এটা পারবা না? দেখো দোলকের দোলনকাল 50% বাড়াইছো, তাহলে দোলকের দোলনকাল 50% বাড়াইছো, তার মানে আগে ছিল 100, যে এখন তোমাকে যোগ করতে হবে, পার্সেন্ট থাকলে এটা কোনো মিস নাই, 100% যোগ করতে হবে। তাহলে আগে 100% ছিল, আরো 50% বাড়াইছো, তাহলে হইলো কত বলো তো? 150%। 150% মানে কি? দোলনকাল 150% হয়েছে, মানে কি?
দেড় গুণ হয়েছে, এটারে 100 দিয়ে ভাগ করলে সংখ্যায় নেওয়া যাবে, তাহলে দেড় গুণ হয়েছে। তাহলে দোলনকাল যদি দেড় গুণ হয়, দোলনকাল যদি দেড় গুণ হয়, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত হয়েছে? দেড়ের বর্গ। কার্যকরী দৈর্ঘ্য হয়েছে 1.5 এর বর্গ। তার মানে 1.5 এর বর্গ মানে হচ্ছে আদি মানের কত? 2.25 গুণ হয়েছে। 2.25 গুণ মানে কত? তাহলে বৃদ্ধি কত? 1.25। এই যে এখন তোমাকে মাইনাস করতে হবে, তার মানে এখন হচ্ছে 225% হয়েছে, 225% হবে। তাহলে দোলনকাল 225% হবে। তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি কত? তাহলে বৃদ্ধি হচ্ছে আমাদের কত বলতো? বৃদ্ধি ইকুয়াল 225 মাইনাস 100 ইকুয়াল 125% বা 1.25 গুণ। তাহলে দোলনকাল বৃদ্ধি 125% অথবা 1.25 গুণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, 125%। এখন দেখো, যদি দোলনকাল 60% বাড়ানো হয়, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়বে? তাহলে দোলনকাল 60% বাড়ায় দিছো, তার মানে আগে ছিল 100, এখন আরো 60% বাড়াইছো, 60% বাড়াইছো, তাহলে কত হইলো? 160%। 160% কে সংখ্যায় নিলে কি হবে? 100 দিয়ে ভাগ করো, পার্সেন্ট কে সংখ্যায় নিলে 160 ডিভাইডেড বাই 100, তাহলে পার্সেন্ট কে সংখ্যায় নিলে 1.6 গুণ হবে। তাহলে দোলনকাল 1.6 গুণ হয়ে গেল। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে? দোলনকালের বর্গ, তাহলে কার্যকরী দৈর্ঘ্য হবে 1.6 এর বর্গ। 1.6 এর বর্গ কত? 2.56, 256। এত এত গুণ হবে, এত গুণ, অথবা 256% হবে, 256% হবে। তাহলে দোলনকাল হবে 256%। তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি কত? বৃদ্ধি হচ্ছে 156%। তাহলে দোলনকালের বৃদ্ধি কত? বৃদ্ধি হচ্ছে 156%। বৃদ্ধি হচ্ছে 156%, 156%। দোলনকালের বৃদ্ধি হচ্ছে 156%। হ্যাঁ, 156%। ওকে ওকে, 1.56 গুণ বা 1.56 গুণ। ওকে ওকে, নেক্সট দেখো, একটা সরল দোলক চাঁদের দোলনকাল কত হবে? তো পৃথিবীর ভর চাঁদের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। ঠিক আছে, এটা একটা রিটেন আসছে যে চাঁদে যায় ওজন কত হবে? ওজন কত হবে দেখো। তো অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষতে অভিদাদা অপূর্ব দাদা পড়াবে এটা। দেখো, এটা হচ্ছে একটা ট্রিক্স আছে যে চাঁদে অভিকর্ষ ত্বরণ বা চাঁদে ওজন কত হবে। চাঁদে অভিকর্ষ ত্বরণ বাইর করতে বললেও যা, চাঁদে ওজন বাইর করতে বললেও একই সূত্র, যে উপরে হবে ব্যাসার্ধের গুণ স্কয়ার, উপরে হবে ব্যাসার্ধের গুণ স্কয়ার, ব্যাসার্ধের গুণ স্কয়ার, নিচে হবে বরের গুণ, নিচে হবে বরের গুণ ইনটু পৃথিবীর ওজন অথবা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, যেটা বাইর করতে বলে। যদি ওজন বাইর করতে বলে তাহলে পৃথিবীর ওজন, যদি অভিকর্ষ ত্বরণ বাইর করতে বলে তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো যে আমরা হচ্ছে রুট ওভার ব্যাসার্ধের গুণ ডিভাইডেড বাই বরের গুণ, এটা কার সাপেক্ষে নিব? পৃথিবীর সাপেক্ষে। তোমাকে প্রশ্নে বলতেই পারে যে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81, তো তুমি কি এই বরের গুণ 1/81 নিবা? না, তুমি নিবা পৃথিবীর ভর চাঁদের ভরের, মানে যেই গ্রহে ওজন দেওয়া আছে ওই গ্রহের ভর অন্য গ্রহের কত গুণ। তাহলে চাঁদ পৃথিবীর ভর অন্য গ্রহের কত গুণ? 81 গুণ। ব্যাসার্ধ কত গুণ? 4 এর বর্গ। তাহলে দেখো তো, এটা যদি অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হয়, এটা যদি অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে ট্রিক্স হয়, তাহলে তুমি দোলনকালের ক্ষেত্রে, আমি এটা কিন্তু অলরেডি শিখাই দিছি, একটা সরল দোলকের চাঁদের দোলনকাল কত হবে? একটা সরল দোলক না, একটা সেকেন্ড দোলক, একটা সেকেন্ড দোলকের। হ্যাঁ, এটা প্রশ্নটা হবে একটা সেকেন্ড দোলকের দোলনকাল চাঁদে কত হবে? 4.5। আমি তোমাদেরকে আগে মুখস্থ রাখতে বলছি, কারণ এই প্রশ্নটা সরাসরি আসলে অঙ্ক করার দরকার নেই। 4.5। এখন দেখো, তোমার যদি পরীক্ষায় চলে আসে, তাহলে এই যে টি প্রপোর্শনাল টু হচ্ছে 1/√/g, অভিকর্ষ ত্বরণকে উল্টায় দিবা এবং হচ্ছে বর্গমূল করবা। এই সমীকরণটাকে জাস্ট পল্টি মারো, একদম উল্টায় দাও, ব্যস্তানুপাতিক মানে উল্টে যাবে, দেন আবার রুট করতে হবে। তাহলে টি এর সমীকরণ দেখো, এই চাঁদে দোলনকাল হবে, তাহলে উপরে যাবে বরের গুণ, এটাকে আবার রুট করতে হবে, তাহলে রুট ওভার বরের গুণ, রুট ওভার বরের গুণ, আর ব্যাসার্ধের গুণ স্কয়ারটা নিচে এসে রুট হবে, তাহলে নিচে হবে ব্যাসার্ধের গুণ, নিচে হবে ব্যাসার্ধের গুণ ইনটু হচ্ছে পৃথিবীর দোলনকাল। তো পৃথিবীতে সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। তাহলে রুট ওভার বরের গুণ মানে দেখো রুট ওভার 81, পৃথিবীর বর চাঁদের বরের কত গুণ, এইভাবে নিতে হবে, পৃথিবীর সাপেক্ষে নিতে হবে। আর ব্যাসার্ধের গুণ পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। দেন দেখো আমাদের এখান থেকে আসতেছে কত?
দোলনকাল হচ্ছে 2, তাহলে দেখো 4.5 সেকেন্ড। ভাই কেমনে, এই যে 2 দিয়ে 4কে কাটলে 2, 81কে রুট করলে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 সেকেন্ড। এটা হচ্ছে চাঁদে দোলনকাল, এটা হচ্ছে চাঁদে দোলনকাল, চাঁদে দোলনকাল, হ্যাঁ একটা চাঁদে দোলনকাল। ওকে, এটা রিটেনে গতকালকে আসছে, খুলনা ভার্সিটিতে এই প্রশ্ন রিটেনে কিন্তু গতকালকে আসছে। ওকে, এখন এখন ফ্যাক্ট হচ্ছে দেখো, এখন এখানে এখানে ফ্যাক্ট হচ্ছে দেখো, একটা গ্রহের ভর ও ব্যাস, তোমরা কি এটা জানো? ব্যাস পৃথিবীর দ্বিগুণ মানে ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ, ব্যাস পৃথিবীর দ্বিগুণ মানে ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ, না একই কথা? তাহলে একটা ব্যাস দ্বিগুণ হওয়া আর ব্যাসার্ধ দ্বিগুণ হয় একই কথা। ধরো ব্যাস হচ্ছে 4 মিটার আছে, তাহলে এটার দ্বিগুণ করলে কত হবে? 8 মিটার হবে। তো এখানে ব্যাসার্ধ আছে দেখো 2 মিটার, তাহলে ব্যাসার্ধ এখন কত হয়েছে? 4 মিটার হয়েছে। এই যে দেখো ব্যাস শুরুতে ছিল 4 মিটার, দ্বিগুণ করলা হইলো 8 মিটার, তাহলে ব্যাসার্ধ শুরুতে ছিল ব্যাসের অর্ধেক 2 মিটার, তাহলে এইটার এখন ব্যাসার্ধ কত? 4 মিটার। তো ব্যাস দ্বিগুণ হইলে ব্যাসার্ধ দ্বিগুণ হয় না? ব্যাসার্ধ দ্বিগুণ হয়, একই কথা। তো এটা অনেকে প্যাচ খায় যে ভাই ব্যাস দ্বিগুণ করলে মনে হয় ব্যাসার্ধ অর্ধেক হয়, এরকম কোনো কিছু না, ব্যাস দ্বিগুণ মানেই ব্যাসার্ধ দ্বিগুণ, একই কথা, একই কথা। ঠিক আছে? তাহলে কিন্তু এইখানে দেখো যে একটা গ্রহে সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করতে হবে, যেটা পৃথিবীতে সেকেন্ড দোলক ছিল। তাহলে একটা গ্রহ ধরো এই গ্রহ, এই গ্রহে পর্যায়কাল বাইর করবো, তাহলে উপরে হবে রুট ওভার বরের গুণ, উপরে হবে রুট ওভার বরের গুণ, এটা কুয়েটে এইবার আসছে গতবার, হ্যাঁ 24-25-এ। নিচে হবে ব্যাসার্ধের গুণ, উপরে রুট ওভার বরের গুণ, নিচে হবে ব্যাসার্ধের গুণ, ইনটু হচ্ছে পৃথিবীর দোলনকাল। এখন কথা হচ্ছে এই গুণনটা নিতে হবে পৃথিবীর সাপেক্ষে। দেখো একটা গ্রহের ভর, ধরো এ গ্রহ, এ গ্রহের ভর পৃথিবীর দ্বিগুণ, এ গ্রহের ভর পৃথিবীর দ্বিগুণ, তাহলে আমাকে নিতে হবে পৃথিবীর ভর ওই গ্রহের কত গুণ? অর্ধেক। পৃথিবীর ভর ওই গ্রহের অর্ধেক, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের ব্যাসার্ধের কত? অর্ধেক। দেখো একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের ব্যাসার্ধের কত? অর্ধেক, ওই গ্রহের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমাকে নিতে হবে কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। যে একটা গ্রহের ভর পৃথিবীর দ্বিগুণ, এটা দিয়ে আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে পৃথিবীর ভর ওই গ্রহের কত গুণ? অর্ধেক। পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের ব্যাসার্ধের কত? অর্ধেক। তাহলে দেখো আমি এখানে বসায় দিব, তাহলে এই যে রুট ওভার বরের গুণ মানে হচ্ছে অর্ধেক, হাফ, সরি রুট ওভার বরের গুণ মানে হচ্ছে 1/√2, দেন ব্যাসার্ধের গুণ হচ্ছে হাফ, ইনটু পৃথিবীর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, সেকেন্ড দোলক। তাহলে এই 2 উপরে চলে যাবে, তাহলে 4কে √2 দিয়ে ভাগ করো, 2√2, 4কে √2 দিয়ে ভাগ করলে কত আসবে? 2√2। এটা গতবার কুয়েটে আসছে, ঠিক আছে? এটা ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এই যে রুট ওভার বরের গুণ, তাহলে একটা গ্রহের ভর পৃথিবীর দ্বিগুণ হলে পৃথিবীর ভর গ্রহের ভরের অর্ধেক, তাহলে বরের গুণকে রুট করলে 1/√2 মানে কি? নিচে √2 চলে আসবে। আর ব্যাসার্ধের গুণও পৃথিবীর ব্যাসার্ধের গুণ ওই গ্রহের ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এই 2 উপরে চলে যাবে, তাহলে 2 আর 2 4, 4কে √2 দিয়ে ভাগ করলে 4কে যদি √2 দিয়ে ভাগ করো, অথবা অথবা এরকম করো 2 গুণন 2 ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু হচ্ছে 2√2, 2√2। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে পৃথিবীর পৃষ্ঠে দোলক গড়ি সঠিক সময় দেয়। চন্দ্র পৃষ্ঠে নেওয়া হলে পৃথিবীতে 1 ঘন্টা সময় দিলে চন্দ্র পৃষ্ঠে কত সময় দিবে? চাঁদে যায় কত সময় দিবে? অলমোস্ট শেষ দিকে চলে আসছি, হ্যাঁ। তাহলে চন্দ্র পৃষ্ঠে সময় কত দিবে? চন্দ্র পৃষ্ঠে, তাহলে এই যে টি এর সাথে এখন কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণের সম্পর্ক ব্যস্তানুপাতিক, দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে চাঁদে দোলনকাল বাইর করতে বললে উপরে হবে দেখো রুট ওভার আসবে, এবং উপরে হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, নিচে হবে চাঁদের অভিকর্ষ ত্বরণ, ইনটু পৃথিবীর দোলনকাল। তো পৃথিবীতে 1 ঘন্টা সময় দিচ্ছে, তাহলে পৃথিবীতে 1 ঘন্টা দিচ্ছে, আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.8, চাঁদে হচ্ছে 1.6 ইনটু 1 আওয়ার। তাহলে এইটাই অ্যান্সার, এটাই অপশনে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 17-18-তে আসছে, অপশনে এটাই ছিল 9.8/1.6 আওয়ার, এটাই অপশনে ছিল, হ্যাঁ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে দেখো, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাও আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখো 6 ষোলং 96, তো তুমি এই রুট ওভার 9.8কে 16 দিয়ে ভাগ করলে দেখো 98কে 16 দিয়ে ভাগ করো মানে 96, ধরো অ্যাপ্রক্সিমেট 96, তাহলে 6 ষোলং 96, তাহলে 6কে রুট করবা কেমনে? দেখো 4কে রুট করলে 2 হয়, 9কে রুট করলে 3 হয়, তাহলে 6 হচ্ছে 4 আর 9 এর কাছা মাঝামাঝি, কিন্তু 4-এর থেকে কাছে, তাহলে এটার অ্যান্সার হবে 2.4, এর এই ঘরে অ্যান্সার হবে। ঠিক আছে, তুমি এখন ক্যালকুলেটর চাইপে দেখো, অ্যান্সার এই ঘরেই হবে ভাই। 98/16, তাহলে 6 ষোলং 96, 6-এর চাইতে একটু বেশি, বাট 6 ধরে নাও,
তাহলে 6, 9 আর 4-এর মাঝামাঝি, 9-এর বর্গমূল 3, 4-এর বর্গমূল 2, কিন্তু 6 হচ্ছে 4-এর কাছাকাছি, তাহলে 2.4 এর এদিকে হবে 2.4। হ্যাঁ দেখো নেক্সট, একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, দোলনকাল 2 সেকেন্ড। তাহলে যদি কার্যকরী দৈর্ঘ্য 64 সেন্টিমিটার হয়, দোলনকাল কত হবে? তাহলে এই যে T2/T1 ইকুয়াল টু হচ্ছে √L2/L1, √L2/L1। দেখো তাহলে T2 এর ভ্যালু আসতেছে √L2, 64/100, দুইটাই সেন্টিমিটারে আছে, সুতরাং সমস্যা নাই, তাহলে দেখো 8/10, তার মানে 1.6 সেকেন্ড, 1.6 সেকেন্ড। দেখো দৈর্ঘ্য কমায় দিছো, সোজা কথা, কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার থাকলে 2 সেকেন্ড ছিল, তো কার্যকরী দৈর্ঘ্য কমায় দিছো, 64 সেন্টিমিটার করে দিছো, তাহলে দোলনকাল কত হবে? তাহলে দোলনকাল কমে যাবে। তাহলে যে T2/T1 √L2/L1, T2/T1 √L2/L1। দেখো একই জিনিস পড়তেছি, কিন্তু সব একই সূত্র, এইটাই সরল দোলক থেকে অনেক প্রশ্ন আসে। 64/100 × 2, তাহলে 8/10, এই যে দেখো 8/10 × 2, তাহলে হচ্ছে 16/10 ইকুয়াল 1.6, ইকুয়াল 1.6। নেক্সট দেখো যে G/5 ত্বরণের নিচে নামলে একটা লিফটের দোলনকাল কত হবে? G/5 ত্বরণে, G/3 ত্বরণের নিচে নামলে একটা লিফটের দোলনকাল কত হবে? তাহলে একটা লিফট যদি নিচে নামে, তাহলে G' ইকুয়াল টু G প্লাস এ যদি উপরে উঠে, এ ত্বরণে উপরে উঠে, আর G' ইকুয়াল টু হচ্ছে G মাইনাস এ যদি একটা লিফট এ ত্বরণের নিচে নামে। ঠিক আছে, এ ত্বরণের নিচে নামলে হচ্ছে G মাইনাস এ। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণ কত হবে এখানে? G মাইনাস G/3, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2G/3, 2G/3। তাহলে দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণ বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে অভিকর্ষ ত্বরণ আমাদের G এর 2/3 গুণ হয়ে গেছে, 2/3 গুণ হয়ে গেছে। তাহলে আমাদের দোলনকাল কত হবে বলো তো? দোলনকাল কত হবে? এইটারে উল্টায় দিতে হবে এবং রুট করতে হবে, অভিকর্ষ ত্বরণকে উল্টায় দিতে হবে এবং রুট করতে হবে। তাহলে এইটা হবে √3/2 ইন্টু G, √3/2 ইন্টু T1। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি পূর্বের 2/3 গুণ হয়, তাহলে দোলনকাল হবে 3/2 এর রুট 3/2। তাহলে অভিকর্ষ ত্বরণ দেখো G/3 ত্বরণের নিচে নামতেছে, তাহলে ত্বরণ কত হইলো? ত্বরণ হইলো 2G/3, তাহলে পূর্বের কত গুণ হইলো? 2/3 গুণ। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি 2/3 গুণ হয়, তাহলে আমাদের দোলনকাল হবে, এটার উল্টায় দিবা দেন রুট করে দিবা, শেষ। তাহলে 3/2 এটার রুট, 3/2 এটার রুট, 3/2 এটার রুট, হ্যাঁ 3/2 এটার রুট। নেক্সট দেখো, একটা স্প্রিং এর এক প্রান্তে অ্যাম্বরের বস্তু ঝুলাইলে 8 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটি টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত হবে? বস্তুটি, এটা হোমওয়ার্ক করে নিও, আর করাইতে একই টাইপসের অঙ্ক। এই যে 2π, দেখো √8 সেন্টিমিটার বলছে, তাহলে 8/100 x/g, t ইকুয়াল টু হচ্ছে 2π √x/g অথবা √e/g। হ্যাঁ, স্প্রিং এর সংকুচন প্রসারণ ডিভাইডেড বাই জি। তো 8 সেন্টিমিটার মানে 8/100, আর অভিকর্ষ ত্বরণ কত আছে বলো? 0.98 অভিকর্ষ ত্বরণ। তো জি কে এই যে আমরা বলছি যে পাই ইন্টু 1/√g, এটা কাটটা দেওয়া যায়, এই পাই আর জি কাটলে 1 হয়। ঠিক আছে, √g কে পাই দিয়ে কাটটা দেওয়া যায়, তাহলে পাই দিয়ে √g কে কাটটা দাও। এই যে দেখো রুটের ভিতরে জি আছে, এই জি আর এই পাই কাটা যাবে, কারণ একই। তাহলে দেখো এখন এই যে 8 কে যদি রুট করো, তাহলে কত আসবে? 8 কে রুট করলে দেখো 2 × 2√2, আর নিচে 100 কে রুট করলে আসবে 10। দেন দেখো 4 × √2, 4 × √2, তাহলে 4 × 1.414 আর কি, হ্যাঁ 1.414। তাহলে দেখো গুণ করো, একদম অ্যাকুরেট যদি ভ্যালু বাইর করতে চাও, তাহলে 4 4 4 16, 5.7 আসবে আর কি, 5.7। তাহলে 5.7 কে আমি 10 দিয়ে ভাগ করব, দেন হচ্ছে আমাদের 0.57 এত সেকেন্ড, 0.57 এত সেকেন্ড। ঠিক আছে, 0.5 এত সেকেন্ড। এটা কিন্তু অপশনে 0.56 ছিল, একটু সাবধান, এটা গুচ্ছতে একটা গুচ্ছের প্রশ্ন 23-24 ক্যালকুলেটর স্যার, একটা অপশনে 0.56 ছিল, এটা হবে না। ঠিক আছে, অপশনে 0.56 ছিল, 0.57 ছিল, তাহলে অ্যান্সার 0.57, এটাই দেখাবা ভাই। ক্যালকুলেশনটা অস্থির জিনিস না? দেখো তো যে t ইকুয়াল টু 2π √x/g, তো 8 সেন্টিমিটার মানে 8/100 মিটার। এই অভিকর্ষ ত্বরণ
আর পাই কাটা, রুট ওভার জি আর পাই কাটলে 1 হয়। ঠিক আছে, এখন দেখো 8 কে রুট করলে 2√2 আর 10 কে 100 কে রুট করলে 10, তাহলে 2 দিয়ে 2√2 কে, তাহলে 4 দিয়ে √2 কে গুণ করো, 4 দিয়ে 414 কে গুণ করো, দেখো আমাদের মানে কত আসবে, 5.7 আসবে, একদম অ্যাকুরেট ভ্যালু 5.7। ওই যে 4 একে 4, 4 4 16, দেন 4, দেন 4 4 16, তার মানে 5.7, এটা অ্যাকুরেট ভ্যালু আসবে। তাহলে তুমি 4 দিয়ে √2 কে গুণ করো 5.7 এর কাছাকাছি, হ্যাঁ, দেন এটার হচ্ছে আমরা 10 দিয়ে ভাগ করলে 0.57। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গুচ্ছের ক্যালকুলেশন, এটা হচ্ছে হাতে আসছিল আর সিলেট 18-19-এর প্রশ্ন। তাহলে এখন দেখো আমাদের আর একটা দুইটা স্লাইড আছে, হ্যাঁ, তিনটা স্লাইড আছে, 3-4টা স্লাইড আছে, শেষ করে যাও। এখন দেখো পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে, এটা মনে রাখবা, পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ যদি অর্ধেক হয়ে যায়, T2 মাইনাস T1 মাইনাস T1 বাই আন স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ, এটা এইভাবে মনেই রাখবা, মুখস্থ রাখবা, এটা শিখার দরকার নেই, মুখস্থ রাখবা যে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে দিনের দৈর্ঘ্য 18 ঘন্টা কমে যাবে, 18 ঘন্টা কমে যাবে, দিনের দৈর্ঘ্য হবে 6 ঘন্টা হবে, 6 ঘন্টা হবে দিনের দৈর্ঘ্য। দিনের, এই যে এন এর ভ্যালু 2 বসাবা, এক দিন মানে হচ্ছে 86,400 সেকেন্ড, এক দিন সমান 86,400 সেকেন্ড, হ্যাঁ, এক দিন সমান 86,400 সেকেন্ড। আর এটা ক্যালকুলেটর ইউজ বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে পারে, বাকৃবিতে আগে ক্যালকুলেটর ছিল, দেন খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর আছে, যে 1% যদি দৈর্ঘ্য বাড়াও তাহলে সে দৈর্ঘ্য বাড়ানো মানে কি, দোলনকাল বাড়বে, ধীরে চলবে, আর দৈর্ঘ্য কমানো মানে হচ্ছে, দৈর্ঘ্য কমানো মানে সে দোলনকাল কমে যাবে, সে ফাস্ট চলবে, তাহলে 4.33 সেকেন্ড ফাস্ট চলবে আর 4.33 সেকেন্ড স্লো চলবে। তাহলে দেখো যদি তোমাকে বলে যে পৃথিবীর দৈর্ঘ্য কত হবে, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তার দিনের দৈর্ঘ্য 18 ঘন্টা কমে যাবে, 6 ঘন্টা হবে, মুখস্থ রাখবে, এই প্রশ্ন এমনি আসে, আর অন্য কোনো লেস ইম্পর্টেন্ট এগুলা পরীক্ষায় আসবে না। দেখো দোলনকাল বাড়ালে ধীরে চলে সময় হারায়, একটা সরল দোলকের দোলনকাল বাড়াইলে ধীরে চলে সময় হারায়, তাহলে দোলনকাল বাড়বে কখন, কার্যকরী দৈর্ঘ্য বাড়াইলে দোলনকাল বাড়বে, অভিকর্ষ ত্বরণ কমাইলে দোলনকাল বাড়বে, অভিকর্ষ ত্বরণ কমাইছো দোলনকাল বাড়তেছে, কারণ ব্যস্তানুপাতিক, কার্যকরী দৈর্ঘ্য বাড়াইতেছো দোলনকাল বাড়তেছে, তাহলে দোলনকাল বাড়া মানে সময় হারাবে, স্লো চলবে, দোলনকাল বেড়ে যাওয়া মানে কি, দোলনকাল বেড়ে যাওয়া মানে হচ্ছে তাহলে স্লো চলে, সময় হারায়, ঠিক আছে, তাহলে দোলনকাল বাড়লে ধীরে চলে সময় হারায়, জাস্ট এইটুকু মনে রাখো। তাহলে এল বাড়লে দোলনকাল বাড়বে, এল বাড়ে কখন, গ্রীষ্মকালে, দেন বব পারদ দ্বারা অর্ধপূর্ণ করে দিলে ভারকেন্দ্র নিচে নামে দৈর্ঘ্য বাড়ে। ভাই বুঝলাম না, এই যে একটা বব আছে, এটার ভারকেন্দ্র নরমালি মিডিলে, তুমি যখন অর্ধপূর্ণ করে দিবা তখন এটার ভরকেন্দ্র নিচে নামে যাবে, এল বাড়ে, ঠিক আছে। একটা পরিপূর্ণ বব অথবা একটা ফাঁপা ববকে যদি অর্ধপূর্ণ করো তখন এটার ভরকেন্দ্রটা নিচে নেমে যায়, তখন দৈর্ঘ্য বাইরে যায়, তাহলে সেই ক্ষেত্রে দোলনকাল বাড়বে। মেরু থেকে বিষুবে যাইতেছো, মেরু থেকে বিষুবে গেলে জি কমে, জি কমলে টি কি হবে, বাড়ে, জি কমলে টি বাড়ে। লিফটে নিচে নামতেছো, অভিকর্ষ ত্বরণ কমে, অভিকর্ষ ত্বরণ কমলেই দোলনকাল বাইরে যাবে। তাহলে চাঁদে পাহাড়ে খনিতে যাইতেছো, অভিকর্ষ ত্বরণ কমতেছে, দোলনকাল বাড়তেছে। লিফটে এ ত্বরণে নিচে নামতেছো, দোলনকাল বাড়তেছে। অভিকর্ষ ত্বরণ কমলে দোলনকাল বাড়বে, কার্যকরী দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়বে। দেন দেখো দোলনকাল কমাইলে, দোলক যদি কমে যায়, এখন দোলনকাল কমবে কখন, এল কমলে দোলনকাল কমবে, আর জি বাড়াইলে দোলনকাল কমবে, সোজা কথা, এল কমায় দিছো দোলনকাল কমবে, আর জি যদি হচ্ছে, তুমি যদি হচ্ছে কি করো, জি যদি বাড়ায় দাও দোলনকাল কমে যাবে, ব্যস্তানুপাতিক। তাহলে দোলনকাল কমা মানে হচ্ছে সরল দোলক দ্রুত চলে, তাহলে দ্রুত চলে মানে ফাস্ট চলে এবং সময় লাভ করে, তাহলে শীতকালে তাপমাত্রা যদি কমে যায় তখন এল কমে যায়, তখন শীতকালে কি হয়, এল কমে যায়। দেন অর্ধপূর্ণকে পূর্ণ করলে ভরকেন্দ্র উপরে উঠে, ধরো একটা বব এরকম আছে, অর্ধপূর্ণ আছে, অর্ধপূর্ণ অবস্থায় ভরকেন্দ্রটা এই জায়গায়, যখন এটাকে ফাঁপা করে দিবা বা পূর্ণ করে দিবা তখন ভরকেন্দ্র উপরে উঠে, তখন এল কমে। তাহলে এল কমলেই টি কমবে, এল কমলেই টি কমে, এল কমলে টি কমে। অভিকর্ষ ত্বরণ যদি বাড়ায় দাও তাহলে হচ্ছে আমাদের কি হবে, অভিকর্ষ ত্বরণ বাড়তেছে, এটা কমতেছে, এটা কমতেছে, ঠিক আছে। তাহলে অভিকর্ষ ত্বরণ বাড়ে কখন, বিষুব থেকে মেরুতে গেলে, এই যে বিষুব থেকে মেরুতে গেলে, আর লিফটে উপরে উঠলে তখন অভিকর্ষ ত্বরণ বাড়ে। এগুলা হচ্ছে আমাদের প্রশ্ন আর কি। অপরিবর্তিত থাকবে কখন, দোলনকালের কোনো চেঞ্জ হবে না কখন, যদি হচ্ছে সমবেগে লিফটে ওঠানামা করো, দেন বিস্তারের পরিবর্তন করো বা ববের উপাদানের পরিবর্তন করো, হ্যাঁ,
বিস্তারের পরিবর্তন করো বা ভবের উপাদানের পরিবর্তন করো, এই ক্ষেত্রে দোলনকালের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড। লোহার পরিবর্তে তামা দিয়ে ভবটা বানায় দিছো, তাহলে কোনো পরিবর্তন হবে না। বিস্তার 3 গুণ করছো, দ্বিগুণ করছো, পরিবর্তন হবে না। সমবেগে লিফটে ওঠানামা করলে অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হয় না, কারণ সমবেগে লিফটের ত্বরণ শূন্য থাকে, লিফটের ত্বরণ শূন্য। এই তো আর দুইটা স্লাইড, হ্যাঁ এই যে শেষ। দেখো এটা আর এটা, যে একটা সরল দোলক, সরল দোলকের দোলকপিণ্ড পানি দ্বারা পরিপূর্ণ করলে, একটা সরল দোলকের দোলকপিণ্ডকে পানি দ্বারা পরিপূর্ণ করলে দোলনকাল কি হবে? পানি দ্বারা, তাহলে একটা দোলক পিণ্ড ফাঁপা আছে, ফাঁপা অবস্থায় এর বরকেন্দ্র মাঝে, যখন তুমি পুরাটা পূর্ণ করে দিছো পানি দ্বারা পূর্ণ, তখনও বরকেন্দ্র মাঝে, তাহলে এল সেম, পি কি থাকবে? সেম থাকবে। পানি দ্বারা পূর্ণ করছো, ফাঁপা থেকে পূর্ণ করছো, তো ফাঁপা অবস্থায় বরকেন্দ্র মাঝে আর পূর্ণ অবস্থায় বরকেন্দ্র মাঝে, তাহলে অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। অ্যান্সার হবে কি বলতো? সি নাম্বার। এই যে কমবে বাড়বে দিতেছ, হুদাই না বুঝা দিতেছ। ফাঁপা অবস্থায় বরকেন্দ্র যেখানে, পরিপূর্ণ অবস্থায় বরকেন্দ্র ওইখানে। যদি বলতো অর্ধ ফাঁপা আছে, অর্ধ ফাঁপা থাকলে তখন হিসাবটা আলাদা হইতো, কিন্তু একটা সরল দোলকে দোলকপিণ্ড পানি দ্বারা পূর্ণ করছো, তো ফাঁপাটাকে পানি দ্বারা পূর্ণ করছো, তো বরকেন্দ্রের কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ আনচেঞ্জড, আনচেঞ্জড। নেক্সট দেখো, একটা সরল দোলক লিফটে সমতরণে উপরে উঠতেছে, তাহলে উপরে উঠতেছে মানে সমতরণে উপরে উঠতেছে, তার মানে ত্বরণ বাড়তেছে, তাহলে টি কমে, টি কি হবে? কমে, তাহলে দোলনকাল কি হবে? হ্রাস পায়, দোলনকাল হ্রাস পায়। সমতরণে একটা লিফট নিচের দিকে নামতে থাকলে, নিচের দিকে নামতেছে, দেখো সমতরণে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, সমতরণে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, তাহলে টি বাড়ে, টি বাড়ে মানে হচ্ছে কি হবে? দোলনকাল বৃদ্ধি পায়। দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে, দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে স্লো চলে, দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ধীরে চলে, ধীরে চলে। দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ধীরে চলে, হ্যাঁ ধীরে চলে। মোটামুটি 1 ঘন্টা 58 মিনিট, 2 ঘন্টার মতো ক্লাস হইলো। মোটামুটি চ্যাপ্টার শেষ, হ্যাঁ মোটামুটি হচ্ছে আমাদের চ্যাপ্টারও শেষ। অনেক তথ্য পড়ায় দিছি, মানে এমন কোনো কিছু নাই যেটা আসলে তোমাকে বাদ দেওয়া হয়েছে। ধরো আমি ভার্সিটি ব্যাচে ক্যাম্পাস প্রত্যাবর্তনে যেই ক্লাস নিছি দুই লেকচারে, ওই 2 লেকচারেও আমার দেখা গেছে 4 ঘন্টা লাগছে, তো তোমাকে ওই সেম জিনিসই পড়ায় দিলাম 2 ঘন্টায়। তো তোমাদেরকে মানে একই জিনিস, কোনো কিছু বাদ দিয়ে পড়াই নাই, 1-2টা প্রশ্ন হয়তো কম করাইছি, কিন্তু টপিক সবই সিমিলার, তুমি পারবা আশা করি। হ্যাঁ সি হবে না, সি হবে কেন? সি হবে না, হ্যাঁ ওকে ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসগুলা করো যত সম্ভব, যেটাতে গ্যাপ আছে ওইটাতে সময় দাও। সব সাবজেক্টে এখন তোমার গ্যাপ থাকা উচিত না, যেই সাবজেক্টে গ্যাপ আছে ওইটাতে বেশি করে সময় দাও, চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ চান্স হয়ে যাবে। এখন যদি সিরিয়াস না হও, আলটিমেটলি দেখবা টানা কয়টা পরীক্ষা দিবে, একটাতেও চান্স হবে না। এবং বড় বড় পরীক্ষাগুলো আগে হয়ে যাচ্ছে, সিট সংখ্যা যেগুলাতে বেশি, পরে ডিপ্রেশনে পড়ে যাবা, ওই আবার এপ্রিল পর্যন্ত টাইনা নিতে হবে, তো তখন প্যারা প্যারা খাবা। আবার এপ্রিল পর্যন্ত যদি তোমার পড়াশোনা করতে হয়, রোজার মাসে পড়তে হবে, তাহলে তুমি দেখবা যে তোমার ইত্রাও মাটি হবে, হুদাই তুমি একটা নিজের দোষে নিজে প্যারা খাবা আর কি। সিরিয়াস না হইলে তোমার প্যারা খাইতে হবে আর কি। তুমি চান্স না পাইলে তো গুচ্ছ পর্যন্ত তোমাকে বইসা থাকতেই হবে, লাভ আছে? তো যারা জানুয়ারির মধ্যে আসলে পাবলিকিয়ান হইতে চাও, তোমাদের সিরিয়াস হওয়া লাগবে, আরো সিরিয়াস। এই সিরিয়াসনেস দিয়ে আমি মনে হয় না যে ভালো করতে পারবা। এই লাইভে ক্লাসটাই টাইমলি করো না। তোমার যদি গ্যাপ থাকে, গ্যাপ না থাকলে হিসাব আলাদা। তোমার যদি ফিজিক্সে গ্যাপ থাকে, তুমি ফিজিক্সের ক্লাস না কইরা কি মনে করো যে ভালো করতে পারবা? ঠিক আছে, আল্লাহ হাফেজ। মার্কস কেমন লাগে? মার্কস মোটামুটি হচ্ছে, এটা এক এক ইয়ার ওয়াইজ ভ্যারি করে।